শুনতে হয়তো হাসি লাগবে, বাট সব থেকে আনন্দের বিষয় আমার কাছে গত 1 মাস আগে আমার বিয়ে হয়েছে। ওটা আমার কাছে সব থেকে বড় আনন্দ ছিল। কারণ আছে। কারণটা হচ্ছে যে একজন নৃত্যশিল্পীকে কেউ বিয়ে করবে না, এটা ট্রেন্ডিং। এটা শিক্ষকই একমাত্র বুঝতে পারবে সেই কষ্টটা, যে যাদেরকে হাতে ধরে শেখালাম বিনা স্বার্থে, নিজের পরনের বস্ত্র তাদেরকে পরিয়েছি, কোনো ফিজ নিইনি, বেশিরভাগ ভালো, 1-2% খারাপ আছে, থাকবেই, সব জায়গাতে এরা থাকবেই, কিন্তু ওই 1-2% বাদ বাকি মানুষজনদেরকে খারাপ করে দিচ্ছে, তাদের মেন্টালিটি। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবারও আপনাদের স্বাগত। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন আরও একজন অতিথি, এই মুহূর্তের জনপ্রিয় একজন অতিথি, নাম সুব্রত চক্রবর্তী। চিনতে পারছেন না? চিনবেন। আচ্ছা, RDX ডান্স গ্রুপ, চমকে গেলেন তো? RDX মানে কোনো তেজস্ক্রিয় কোনো রাসায়নিক যে কোনো সময় বিস্ফোরণ ঘটাবে? একদম ঠিক। তবে এ বিস্ফোরণ সে বিস্ফোরণ নয়। এই বিস্ফোরণ মঞ্চে, কখনো টিভি স্ক্রিনে, কখনো বা সিনেমার পর্দায়। RDX ডান্স গ্রুপের সুব্রত চক্রবর্তী, নমস্কার সুব্রত। এবং খুব ভালো লাগছে তোমাকে আজকে আমাদের মধ্যে পেয়ে। আর ধন্যবাদ জানাই তোমার RDX গ্রুপের সমস্ত সদস্যদের। আজকে তাদের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসায় তোমাকে আমরা কাছে পেয়েছি বা এখানে দেখছি, এর জন্য ধন্যবাদ। সবার প্রথম আমি ধন্যবাদ জানাই অপূর্বদাকে, যে একজন নৃত্য শিক্ষকের সম্বন্ধে এখনো খুব কম মানুষ আছে যে জানতে চায়, তাদের সাথে কথা বলতে চায়। তো আজকে এই জায়গাটা আমাকে দিয়েছে, আজকে এখানেই বসে দুটো কথা আজকে সবার সাথে আমরা শেয়ার করব ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। কিন্তু এখনও দেখা যাচ্ছে এই ভিডিওটা যখন ফেসবুক অথবা ইউটিউবে আপলোড হবে, তখন হয়তো এখনও কিছু মানুষ থাকবে যে একজন নৃত্য শিক্ষকের সম্বন্ধে কিছু জানবো, সেটা শুনেই স্ক্রল ডাউন করে ভিডিওটা আপে চলে যাবে। তো থ্যাংক ইউ। কিন্তু কিছু মানুষ এরকমও আছে যে নৃত্য শিক্ষকের সম্বন্ধে জানতে চায়, তারা হয়তো এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আজকে জানতে পারবে। তো ধন্যবাদ জানাই দাদাকে যে আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য। একদম। সব থেকে বড় বিষয় যে তোমাদের এই যে নৃত্য শিল্প, কত বছর তোমাদের RDX গ্রুপটা? ধরো 19 বছর হয়ে গেছে। 19 বছরের এই যে 19 বছরের পথ চলা, এই যে 19টা বছর ধরে আজকে এগিয়ে চলেছো। আজকে বিভিন্ন টিভি চ্যানেলে তোমরা কোরিওগ্রাফি করছো, বাংলা সিনেমাতে তোমরা যাচ্ছ কোরিওগ্রাফি করতে। এই পথ চলাটা কেমন ছিল? আগে নেগেটিভ বলি, একটা নাচ দেখলাম, দেখে বললাম ভালো হয়নি, ভালো হয়েছে। এই যখন তোমাকে বলা হয় যে ভাই সুব্রত নাচটা তুমি করলে, কিন্তু ঠিক কেমন মনে হয়, কি অনুভূতি হয় সে সময়কার? সবার প্রথম তো এই সমাজে এখনো অনেক মানুষ এরকম আছে যারা ক্লাসিক্যাল ডান্স, ওয়েস্টার্ন ডান্স, বোথ আর ডিফারেন্ট স্টাইল, বাট কিন্তু এখনো কোথাও গিয়ে ওয়েস্টার্ন ডান্সটা মানুষের সেই মন কেড়ে নিতে পারে না। হয়তো সেই সমাজের একটা শিল্প, সেটা হয়তো মেনে নিতে পারে না। আমি যখন ফার্স্ট ওয়েস্টার্ন ডান্স বনগাঁতে শুরু করেছিলাম 2008 সাল, সেই সময় ওয়েস্টার্ন বলে কোনো কিছু ছিল না। আজকে সেই জায়গা থেকে আজকে এই জায়গা, মানুষজন এখনো অনেক বাচ্চারা আছে যারা বাড়ির থেকে তাদের বাচ্চাদেরকে শিখতে পাঠায়। ক্লাসিক্যালের থেকে বেশি এখন মানুষ ওয়েস্টার্ন শিখতে পাঠায়, বাট তারা এখন পছন্দ করে। তো আমি এখন মনে করি, একটা সময় খারাপ লাগতো যে আমরাও তো কষ্ট করে আজকে উঠছি, আমরা চেষ্টা করছি যে মানুষের এই স্টাইলটা সম্বন্ধে কিছু বোঝানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখনকার দিনে মনে হয় যে কোথাও গিয়ে মানুষ ম্যাজিক বিশ্বাস করে, লজিকে বিশ্বাস করে না। তো আজকে যদি ওয়েস্টার্ন ডান্স সম্বন্ধে আমরা জানতে চাই, তো অ্যাকচুয়ালি ডান্সটা স্টেজের উপরে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, যে আমরা দেখলাম, দেখে পরে সঙ্গে সঙ্গে বিচার করে নিলাম সেই ডান্সটা ভালো কি খারাপ, বাট সেই ডান্সটার পেছনে কতটা পরিশ্রম থাকে সেটা একমাত্র একজন শিক্ষকই জানে। তো সবার প্রথমে যদি আমরা কোনো ডান্স করাই স্টেজে, তো সেক্ষেত্রে না আমাদের যদি কোনো বেসিক্যালি আমরা থিমের উপরে নাচ করাই, তো সবার আগে আমাদের সেই থিমটা সম্বন্ধে জানতে হয়। জানার পরে সেটা সম্বন্ধে আমাদের স্ক্রিপ্ট লিখতে হয়, তারপরে গিয়ে সেটা ভোকাল ডাবিং করতে হয়, তারপরে গিয়ে সেটা অডিও মিক্সিং করতে হয়,
দেন তারপরে গিয়ে কোরিওগ্রাফি সেট করি। কোরিওগ্রাফি সেট করার পরে কিন্তু সেটা শেষ হয় না। তারপরে গিয়ে শুরু হয় আমাদের সেটার ড্রেস কি হবে, সেটার জুয়েলারি কি হবে, সেটার মেকআপ কি হবে, এবং সেই নাচটা যখন আমরা তোলাচ্ছি তখন গিয়ে ডিসাইড করতে হয় যে সেই নাচটা কে কে করবে। এত কিছুর পরে গিয়ে তার প্রপস কি হবে, তারপরে গিয়ে একটা নাচ রেডি হয়, এবং সেটা দর্শকের মাঝখানে আমরা যখন প্রেজেন্ট করি তার ভিতরে অনেক সময় কোনো কোনো নাচ হয়তো সবসময় সাকসেসফুল হয় না, হয়তো সবার ভালো নাও লাগতে পারে সেই স্টাইলটা। 100 জনের ভিতরে হয়তো 50 জনের ভালো লাগতে পারে, 50 জনের খারাপ লাগতে পারে, বাট সবাইকে তো ভালো লাগানোর মতন ক্ষমতা কোনো ভগবানেরও নেই। ভগবানকে সবাই ভালোবাসে না, একদম। কেউ হয়তো শিব ঠাকুরকে ভালোবাসে, কেউ হয়তো কালী ঠাকুরকে ভালোবাসে, একদম একদম। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে মানুষের কাছে সেই স্টাইলটা সম্বন্ধে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আজকে বনগাঁ শহরে 450+ স্টুডেন্ট আছে আমাদের। আজকে সমস্ত বাচ্চারা আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু করে রাত অবধি তাদের সাথে ওঠা বসা হয়, হয়তো খাওয়া হয় না, কিন্তু তাদের সাথে আনন্দটা হয়, এবং আনন্দের সাথেই তাদেরকে আমি নাচ শেখাই। এবং থ্যাংক ইউ সো মাচ জানাই যে যেই সময় কালচার ছিল অ্যাকচুয়ালি একজন শিক্ষক মানে কি, এখনো অনেক মানুষ মনে করে যে শিক্ষক মানে একটা স্ট্যান্ডার্ডের জামা প্যান্ট পরে থাকবে, সবসময় একটা লেভেলে পাঞ্জাবি পরবে আর কি, এক্স্যাক্টলি তাই। তো গাড়ি নিয়ে আসবে, ঠিক আছে, সব মানুষের সাথে একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলবে। তো এবং আরেকটা জিনিস, শিক্ষক মানে এখনো অনেক মানুষ মনে করে যে বেশি টাকা স্যালারি নেয় সে ভালো কিছু শেখায়, সেটা একদম পড়াশোনার ক্ষেত্রেও হয়, নাচের ক্ষেত্রে, সব জায়গাতে, ডাক্তার বলো, শিক্ষক বলো, সবার ক্ষেত্রেই। কিন্তু আমি আজকে বনগাঁতে 450-র ভিতরে এরকম কয়েকশো মানুষ আছে যাদেরকে আমি ফ্রিতে নাচ শেখাই, এবং যাদের এটা আমিও জানি বা এটা আমিও শুনেছি। তো সেক্ষেত্রে আমি কোনো সময় এই জিনিসটা দেখিনি যে নাচ বিক্রি করব, তাদেরও তো ইচ্ছা হতে পারে। কারণ আমি যে সময় শুরু করেছিলাম অ্যাকচুয়ালি সেই সময় আমার কাছেও টাকা পয়সা ছিল না। আমি একটা জায়গায় শিখতে গেছিলাম, সেখানে একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিন আমি যেতে পারিনি। তাদের ফিস, তাদের অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিস জানার পরে তো আমি লোকের বাড়িতে টিভি দেখে দেখে শিখেছি। হ্যাঁ, নিজের বাড়িতেও টিভিটা ছিল না। তো আজকে সেই টিভি দেখে দেখে শেখার থেকে শুরু করে আজকে এই জায়গায় এখানে। তো আমি চাই যে বনগাঁয় এমন কোনো মানুষ হোক বা যেখানেই হোক না, আমি যেখানে যেখানে ক্লাস করতে চাই, যদি কেউ প্রকৃতপক্ষে শিখতে চায় আমি তাকে শেখাবো। তার জন্য পারিশ্রমিক দিতে হবে না, সে তার যদি যোগ্যতা না হয় পারিশ্রমিক দেওয়ার, বাট তার যদি যোগ্যতা থাকে পারিশ্রমিক দেওয়ার, কিন্তু সে দেবে না, হ্যাঁ, সেই জিনিসটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটা তো নোংরামো, একদম একদম সেটা নোংরামো বা কৃপণতা। তো এই যে স্টেজ করো, স্টেজ করার পর একটা সফল স্টেজ, একটা অসফল স্টেজ, অনুভূতি কি? সফল স্টেজ আর অসফল স্টেজ এই দুটোর ভিতরে একটা জিনিস আছে, ছোট্ট বিষয়, আমি একটুখানি খুলেই বলি বিষয়টাকে। এখনো না নৃত্যশিল্পীকে যদি কোনো জায়গায় রাস্তায় আমরা বেরোই, তো সেক্ষেত্রে যদি আমাদের কাছে এখনো কেউ জিজ্ঞেস করে না যে কি করি, আমরা যদি বলি তাদেরকে উত্তরে যে আমরা নাচ শেখাই, তাহলে তাদের কাছ থেকে একটাই জিনিস আছে, নাচাই। শব্দটা শুনতে আমাদের ছেলেপেলেকে নাচায়, এক্স্যাক্টলি তাই। তো আমাদের এই শব্দটা এখনো শুনতে হয়। এবং আমরা যখন স্টেজ করি, স্টেজ একটা সময় ছিল যেখানে সুন্দরভাবে সবাই নাচ দেখতো। আমরা যেই সময় পরিশ্রম করে প্রতিটা মানুষের কাছে এই নাচটাকে নিয়ে এগিয়ে যেতাম, কিন্তু এখন কোথাও গিয়ে সেই নাচটা না স্টেজের মাঝখানে হয় না, স্টেজের দুপাশে হয়। তো সেক্ষেত্রে আমাদের একটুখানি সম্মান আমাদের চলে যায়, যারা অ্যাকচুয়ালি ভালো কাজ করে, ভালো ডান্স, হ্যাঁ, যারা নাচ শেখায়, প্রকৃতপক্ষে নাচ শেখায় এবং নাচের যোগ্যতা অনুযায়ী সবার সামনে প্রেজেন্ট করতে চায়, যাদের কাছে সাধনা, এক্স্যাক্টলি তাই, তারা পেছনে পড়ে যাচ্ছে কোথাও গিয়ে। সেই জায়গাটার থেকে তারা বদনাম হচ্ছে প্রতিটা মুহূর্তে। কেননা ওই স্টেজের দুপাশে যে নাচ হচ্ছে মেয়েদের, সেই নাচটা হয়তো ওয়েস্টার্ন ডান্সটাকে খারাপ করছে। কারণ শুধু ওয়েস্টার্ন নয়, টোটাল এই শিল্পটাই সংস্কৃতিটাই নষ্ট করছে। যারা রবীন্দ্রসঙ্গীত করে, যারা ক্লাসিক্যাল করে, তাদের অ্যাকচুয়ালি কোনো দিক থেকেই বদনামটা সেরকম ভাবে হয় না, হয় কাদের ওয়েস্টার্ন ডান্স। কেন অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ডান্সের উপরে বেস করে যে গানগুলো ইউজ করছে ওরা, সেগুলো খুব খারাপ। এখন খুব চলচ্চিত্র জগতে সব জায়গাতেই খুব বাজে বাজে গান চলে, যেগুলোকে আমরা ভোজপুরি সং বলে থাকি। একদম সেই নাচগুলো যখন স্টেজে হচ্ছে আমাদেরই দেখতে খুব খারাপ লাগছে। একদম একদম ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটা খারাপ দৃষ্টিকটু একটা বিষয় এসেই যাচ্ছে আজকে ওই মানুষগুলোর জন্য আমাদের নাম খারাপ হচ্ছে। হ্যাঁ, এই যে কারণ হচ্ছে তাবুত তলায় নাচ, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এখন এই মুহূর্তে বেশ লাইট অফ করে দিয়ে নাচ চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা দেখা যায় যে কোন একটা ক্লাব সেই অনুষ্ঠানটা করছে, কোন একটা অর্গানাইজারের কাছে যাচ্ছে, ডান্সাররা নাচ করছে, অডিয়েন্সরা দেখছে, খারাপ বদনাম আমরা হচ্ছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। অসফল স্টেজের অনুভূতি কেমন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে স্টেজ, যে দিন থেকে আমরা ওই জিনিসগুলো দেখছি তারপরের থেকে আমরা স্টেজ ছেড়ে দিয়েছিলাম, আমরা মঞ্চে পারফরমেন্স করতাম না। আজকে গত 6 বছর হয়ে গেল আমরা প্রোগ্রাম ছেড়ে দিয়েছি, প্রোগ্রাম জগৎ থেকে টোটালি আউট। কারণ এই বদনামটা আমরা নিতে পারছিলাম না। আমরা যারা শিল্পী আছি না, তাদেরকে আমাদের স্টেজটাকে সবসময় ডাকে আমাদেরকে, ভগবান স্টেজ। এক্স্যাক্টলি তাই। আর সামনে যারা দর্শক বসে থাকে না, তাদেরকে আমরা সত্যি সত্যি ভগবান মনে করি। স্টেজ আমাদের মন্দির। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো যখন হচ্ছিল, তখন থেকে আমরা সবাই, আমার পুরো টিম প্ল্যানিং করলাম যে আস্তে আস্তে আমরা স্টেজ ছেড়ে দেবো। তো আজকে 2009 সাল থেকে স্টেজ করছি 2018 সাল অবধি। 18 সাল থেকে 2025 সাল আমরা টোটালি বন্ধ। এবং এই ফার্স্ট 26 জানুয়ারি আমরা আবার পুনরায় স্টেজে ফিরছি। এবং সামনের দিন আমাদের যে প্রোগ্রামটা ছিল 26 জানুয়ারি, সেটা সুপার ডুপার হিট গেছে। এবং যেখানে মানুষ প্রথম একটা সময় স্টেজে ওঠার আগেই বলতো ভোজপুরি গানের নাচ দেখাও, তো সেখানে দাঁড়িয়ে আমরা টোটালি কনসেপ্টের উপরে, একটা কোনো খারাপ ড্রেস নয়, একটা কোনো খারাপ গান নয়, টোটালি কনসেপ্টের উপরে, থিমের উপরে, মানুষের সোশ্যাল নেটওয়ার্ক যেটা অ্যাকচুয়ালি আমরা এখন সমাজে দেখতে পাই সমস্ত কিছু ক্ষেত্রে, তার উপরে বেশ করে প্রতিটা থিম আমরা রেডি করে নিয়ে তাদের সামনে যখন প্রেজেন্ট করি, তারা একটা বারের জন্য কিন্তু বলেনি যে কোনো ভোজপুরি গান হোক বা কোনো খারাপ নাচ হোক এখানে। তার মানে এটাই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে যে এখনো মানুষ, ভালো মানুষ কিন্তু আছে। ওই 1000 মানুষের ভিতরে 10টা মানুষ হয়তো চাইছে, এক্স্যাক্টলি তাই, এখনো ভালো কিছু দেখতে চায় মানুষ। 1000 মানুষের ভিতরে 10টা মানুষ থাকবেই যার পেটে কিছু পড়লেই সে হয়তো সেই মুহূর্তটাকে এনজয় করতে চায় না, সে তার মতন করে এনজয় করতে চায়, মানে সে নিজেকে জাহির করতে চায়। হ্যাঁ, কিন্তু সব মানুষ কিন্তু খারাপ হয় না। আচ্ছা, এই যে দেখো তুমি যেটা বললে তার সূত্র ধরে বলি, আমাদের বলিউডি সিনেমা যেখান থেকে কিন্তু এইরকম কিছু বেশ কিছু অর্ধনগ্ন চিত্রায়ন দেখতে পাই আমরা। বলিউডের সিনেমা কিন্তু আমরা দেখি না, এখন কমে গেছে অনেক, একটা ছবিও সুপারহিট হচ্ছে না। অথচ দেখো এই যে দক্ষিণ ভারতীয় যে ছবিগুলি সুপারহিট, এই ছবিতে কিন্তু একটাও খারাপ দৃশ্য থাকে না। এক্স্যাক্টলি তাই। সব পরিবার নিয়ে তারা সবটাই তাদের জাতিগত বা তাদের সমস্যা, খুব ছোট ছোট বিষয় নিয়ে সিনেমা। তোমার মনে হয় না যে এই যে আজকে এত বছর পরে আবার ফিরছো মঞ্চে, আবার একটা সুন্দর প্রোগ্রাম দেখছে মানুষ, এর জন্য কি এই যে দক্ষিণের সিনেমা অনেকটা তোমাদেরকে সহযোগিতা করেছে? একদমই তাই। কারণ আমাদের বলিউড যখন এখন এই পরিমাণে পরিস্থিতির ভিতরে চলছে, অ্যাকচুয়ালি এখন যখন বলিউডের আমরা যখন সিনেমা দেখি, তো সেক্ষেত্রে অনেক সময় দেখি যে গানগুলো খুব হিট, কিন্তু বই কিন্তু মানুষ খুব কম মানুষ দেখে সিনেমা। হ্যাঁ, কিন্তু সাউথের যখন আমরা বইগুলো দেখি, তখন তার ভিতরে একটা কোনো কনসেপ্ট থাকে, কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসটাকে আকৃষ্ট বেশি করছে এখন। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আজকে সাধারণভাবে নাচ আমরা করব না, আমরা যদি কোনো সমাজ মাধ্যমের কোনো কিছু কনসেপ্ট আমরা যদি নাচের মাধ্যমে তুলে ধরি, তাহলে কিন্তু মানুষ অবশ্যই সেই জিনিসটাকে দেখতে চাইবে। তো সেক্ষেত্রে আমরা এবছর প্ল্যানিং করে যেইভাবে আমরা টিমটাকে রেডি করেছি, তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা পারফরমেন্সের ভিতরে কিছু না কিছু বার্তা আছে, সেই বার্তা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিটা মানুষের মাঝখানে। তার মানে তোমরা একটা স্টোরিতে করছো, হ্যাঁ, গানটাকে একটা স্টোরিতে নিয়ে চলে যাচ্ছ, ডান্সটাকে। আমরা যেখানে একদিন অনুষ্ঠান করতে গেছিলাম 26 জানুয়ারি, ফার্স্ট আমাদের অনুষ্ঠান ছিল গত 6 বছর পর, প্রতিটা মানুষ এই শীতের ভিতরে রাত অবধি 11টা 11:30 বাজে মানুষ চুপচাপ বসে কিন্তু অনুষ্ঠান দেখেছে, কেউ একবারের জন্য উঠে যায়নি। তার মানে আমাদের সেই 6 বছর আগে যখন আমরা প্রোগ্রাম ছেড়ে দিয়েছিলাম, আর এখন এই মুহূর্তটাকে আমার মনে হয় যে ছাড়াটা ভুল ছিল। আমরা যদি মানুষকে আরো অন্যভাবে বোঝানোর চেষ্টা করতাম, তাহলে মানুষ অবশ্যই বুঝতো। কারণ যতই হোক তারা কিন্তু আমাদের কাছে ভগবান। আরেকজন শিল্পী সামনে বসে থাকা অডিয়েন্সের রূপেই কিন্তু তাদেরকে ভগবানের চোখে দেখতে পায়। একদম 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 ঠিক তাই। আচ্ছা, এই যে ধরো দুটো পার্ট, একটা হচ্ছে ওয়েস্টার্ন ডান্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। তোমার কি কোথাও মনে হচ্ছে যারা ক্লাসিক্যাল ডান্স শেখান তাদের এবং তোমাদের মধ্যে কোনো ফারাক? তোমার কি কোথাও ধরো কোনো একটা প্রোগ্রামে গেছো, একজন ক্লাসিক্যাল ডান্সার বসে আছেন, তুমিও গেছো, দুজনের আপ্যায়ন, কর্তৃপক্ষের দুজনের প্রতি দৃষ্টি, এরকম কি কখনো মনে হয়েছে? অ্যাকচুয়ালি লোকালে যত শিক্ষকরা আছে তারা বেসিক্যালি মনে করে যে তাদের সাথে আমাদের কম্পিটিশন সবসময়, আমরা ওয়েস্টার্নকে পাত্তা দেব না,
তাদেরকে কোনো সময় আমরা ওই স্টেজে মঞ্চে উঠতে দেবো না। আমাদের হয়েছে এরকম যে আমরা ওয়েস্টার্ন ডান্স করি বলে আমাদের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই না যে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, নাচতে নাচতে নামিয়ে দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন করতাম বলে একটা সময় কোনো ক্লাব আমাদেরকে শেখার জন্য সেই জায়গাটা দেয়নি। 6টা বছর হয়ে গেল যখন আমরা 2016 থেকে 2022 আমাদের কোনো জায়গায় নাচার সুযোগ দেয়নি, ডান্স পারফরমেন্স করে দেখাবো আমাদের যে প্রতিভাটা আছে সেই সুযোগটা পাইনি আমরা, কারণ ওয়েস্টার্ন করি তাই। কিন্তু কোথাও গিয়ে আজকে মনে হয় যে ভাগ্যিস আমাকে সেদিনকে পারফরমেন্স করতে দেয়নি, তাই আজকে সেই কোথাও গিয়ে মনের ভিতরে একটা জোয়ালা ছিল একদম যে হ্যাঁ আজকে এই জায়গাটায় পৌঁছাতে সেই মানুষগুলো সাহায্য করেছে। কারণ নেগেটিভ জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ, ঠিক আছে, সেটা নেওয়ার ব্যাপার। এক হলে পজিটিভ, এক্স্যাক্টলি তাই। দুটো নেগেটিভই পজিটিভ তৈরি করে। তো হ্যাঁ, নেগেটিভটা জোরদার হতে হবে। এক্স্যাক্টলি তাই। কারণ অনেক মানুষ আছে এখনো ভেঙে পড়ে কোনো নেগেটিভ জিনিসটাকে দেখলেই, সেই জিনিসটাকে দেখে তার উপরে মেন কথা, না এই জিনিসটা হচ্ছে না তার মানে এই জিনিসটা আমি যাব না। এখনো অনেক মানুষ প্রতিটা ফিল্ডেই আছে যে এই জিনিসটা হচ্ছে না মানে এই জিনিসটা আমি করবো না, কারণ ওই জিনিসটার প্রতি পড়ে থাকে না অনেক মানুষ। সেই জিনিসটা আমাদের দেখুন ডান্সার একজন প্রতিটা মুহূর্তে আমাদেরকে কিন্তু লাথি খেয়ে পড়ে যেতে হয়, বাংলা ভাষায় বললাম। তা সত্ত্বেও আমাদের উঠে দাঁড়াতে হয় কেন? কারণ আমাদের জীবন তো, আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, আমরা থেমে থাকবো না। তার জন্য হয়তো আজকে এতবার পড়ার পরেও আজকে উঠে দাঁড়িয়ে আছি। একটা সময় বলা হতো যে এই ডান্সটা আসলে নিম্নবৃত্তে মানুষজন বা নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরাই করে ছিল, যে তাদের কখনো কখনো, এটা আমার বলা ঠিক না কারণ মানুষ সবাই আমরা সমান, বলা হতো রেল লাইন পারে ছেলেমেয়েরা এগুলি করে, ওয়েস্টার্ন ডান্স করে। একটা সময়, আজ থেকে তোমাকে বছর 15-20 আগের কথা বলি আমি, তখন একটা সিডির যুগ, হ্যাঁ, এবং রেল লাইন পারে বা কোনো বস্তিতে একটি মেয়ে বড় হয়েছে মানে সে ওয়েস্টার্ন ডান্স নাচবেই। এই যে, এবং তোমাদের এই যে ডান্সারদের মধ্যে, এবং অধিকাংশ টিচার বা অন্যান্য যারা রয়েছেন তারা অধিকাংশই খুব 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 নিডি ফ্যামিলি থেকে এসছে। এটা কি এর জন্য দায়ী? না, দায়ী অ্যাকচুয়ালি নয়। দেখো, অ্যাকচুয়ালি এটা একটা শিল্প, আমরা আমাদের স্বইচ্ছায় নাচ করছি, কিন্তু কোথাও গিয়ে মানুষের কাছ থেকে এতটা পরিমাণে খারাপ বার্তা আমরা পাই। রুচিটা, এক্স্যাক্টলি তাই, রুচিটা। ধরো আমাদের বলা হয় শিক্ষা সংস্কৃতি আমাদের রুচি তৈরি করে। তুমি যে পরিবার থেকে এসছো, তোমার সঙ্গীরা, রাহুল তোমার সঙ্গে সবসময় ছোট ভাই এবং বন্ধু, হ্যাঁ, এরা যে পরিবার থেকে এসছে, যে জায়গা থেকে তোমরা এসছো, সেখানে একটা ভালো পরিবার থেকে এসছো তোমরা। এইবার দেখা যাচ্ছে অনেক শিক্ষকরা তারা আরো নিচু পরিবার থেকে, এবং তাদের পারিবারিক স্ট্রাকচারটা অনেক দুর্বল। এটা কি রুচির কারণ হতে পারে? কি মনে হয় তোমার? একজন নৃত্যশিল্পী যখন নাচ শুরু করে, তার বাড়ির থেকে বেশি তার সমাজ তাকে পেছনে টানে, এবং যে কারণে আমাদের মা বাবাকে এই সমাজেরই একটা মানুষ, সমাজেই থাকতে হয় এবং এই সমাজটাকে নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে ওই কথাগুলো মা বাবার খুব গায়ে লাগে। যতদিন না কিছু করে দেখাবে ততক্ষণ সেই মানুষজনগুলো পাত্তা দেয় না কথাগুলো। অ্যাকচুয়ালি দেখো, আমার একটা সময় যখন আমি নাচ শুরু করেছিলাম, যে মানুষগুলো আমার মা বাবার কাছে এসে পড়ে উল্টোপাল্টা বলছে, কেন এই নাচে তো কোনো ক্যারিয়ার নেই। তো সেই মানুষগুলো যখন আমাকে টিভিতে দেখাচ্ছিল, তুমি কি বলছো যে নাচে ক্যারিয়ার নেই? নাচে কেরিয়ার, এখনো যদি একজন শিক্ষক হিসেবে বলি নাচে কেরিয়ার নেই, বাস্তব কথা, এটা মেনে নিতে হবে আমাদেরকে। কারণ দেখো, আজকে একজন নৃত্য শিক্ষক হিসেবে যখন আমরা নাচ শেখাই, এটা আমরা কেরিয়ার নেই এই নিয়ে আলোচনা করব। তুমি তোমার আগের কথায় চলো, পরিবারকে যখন তোমাকে, হ্যাঁ, তো যে মানুষগুলো একটা সময় আমার মা বাবার কাছে উল্টোপাল্টা বলেছিল যে নাচে কেরিয়ার নেই, সেই মানুষগুলো যখন আমাকে টিভির পর্দায় দেখেছিল, তখন গিয়ে তাদের হয়তো কোনো জায়গায় গিয়ে তাদের মতটা পাল্টেছিল, এবং তারা তারপরে গিয়ে জিজ্ঞেস করে যে তোকে আবার কবে টিভি দেখতে পারবো, আচ্ছা ভাগ্যিস তুই নাচের লাইনে গেছিলি। তো সেটাই হচ্ছে এখনকার দিনে, সেই যেটা বললাম, কেউ লজিকে বিশ্বাস করে না, কেউ ম্যাজিক দেখাতেই হয় মানুষকে। তো সেই মানুষগুলো কোথাও আমার আজকে উঠে আসার পেছনে হাত আছে। আজকে তারা যদি ওই জিনিসগুলো না বলতো, আমি হয়তো উঠতে পারতাম না। একজন শিল্পী স্বীকৃতি চায়, হ্যাঁ, এই স্বীকৃতিটার পর আবার স্বীকৃতি চায়, শুধুই স্বীকৃতি। তাহলে তুমি স্বীকৃতি তারা তোমায় দিয়েছিল, সেখান থেকে তুমি তাদের কাছে ঋণী, তো একদম তাই। তো যাই হোক, বেশ ভালো। এই যে
এই মুহূর্তে তাহলে বললে তুমি যে সফল হওয়ার বা লাইফ নেই বা ক্যারিয়ার নেই, তুমি তো সফল আজকে। সফল ততদিন থাকবো যতদিন আমি আমার শরীর নিয়ে নাচ শেখাতে পারবো। যেদিনকে আমার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে সেদিন হয়তো আমি আর সফল থাকবো না। দেখো, এটা তো সবারই, অভিনয় বাদ দিলে, এক্স্যাক্টলি তাই, গান অভিনয় বাদ দিলে সবার ক্ষেত্রে শরীর যতদিন আছে, সে একজন যিনি চাকরি করেন তারও 60 বছর পরে রিটায়ারমেন্ট নিতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো মানে কেরিয়ারের যে বিষয়টা না, সেই বিষয়ে যদি বলি, আজকে কোথাও শিল্পী একজন ডান্সার হিসাবে যখন আমরা কোনো জায়গায় মঞ্চে প্রোগ্রাম করতে যাই না, এখনও বেশ 3-4 দিন আগেও আমাকে একজন ফোন করেছিল, একজন বড় স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক। সে ফোন করে বলছে যে আমাদের এরকম 24 তারিখ একটা অনুষ্ঠান আছে, আপনাদের পারফরমেন্স করতে হবে। তো তারা এক কথাই বলে দিল যে আমরা কিন্তু পারিশ্রমিক দিতে পারবো না, তোমরা কতজন আসবে তাদের টিফিনটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। তো আজকে একজন নৃত্যশিল্পী হিসাবে মাঝে মধ্যে একটু হাসি পায়। কিরকম, আজকে দেখা গেল যে মানুষজনগুলো না আমাদেরকে এরকমভাবে বলছে যে টিফিন দিলেই তারা চলে আসছে এবং নাচ করছে। আজকে দেখা গেল কোনো মুদিখানার দোকান হোক বা কোনো সোনারূপোর দোকান হোক, অথবা কোনো একটা পার্সোনালি কোনো দোকানে গিয়ে আমরা যদি কোনো কিছু কিনি, সেখানে যদি আমরা সেই জিনিসটা কিনে পরে একটা টিফিন ধরিয়ে দিই তাকে টাকা না দিয়ে, না, যে শিক্ষক তোমায় ফোন করেছে তাকেও যদি মাসের শেষে বাচ্চাটা পড়িয়ে একটা টিফিন ধরিয়ে আসা হয়, কেমন হয়? হ্যাঁ, সব থেকে বড় বিষয় সেটা হেডমাস্টার, একজন বড় স্কুলের হেডমাস্টার। আসলে এইখানে একটু বলবো যে আমি শিক্ষকদের শ্রদ্ধা করি, সম্মান জানাই। অবশ্যই আমরাও বনগাঁ হাই স্কুলের ছাত্র, আমাদের অনেক গুণী শিক্ষকরা ছিলেন। অবশ্য গুণী বলাটা উচিত নয়, কারণ তাদের গুণ বিচার করার অধিকার বা ক্ষমতা আমাদের নেই। আজও যাদের কথা মনে করলে মাথা নুয়ে যায়, মানে, এবং আমরা আজও দেখলে তাদেরকে প্রণাম করি। কিন্তু পরবর্তীকালে তো মাস্টারিটার শিক্ষকতা নেই, চাকরিটা করেন তারা। আর 5টা চাকরি, বিদ্যুৎ বিভাগের চাকরি তার কাটা, ঠিক আছে, তারা গিয়ে করবেন পুলিশের চাকরির মতন আর 5টা চাকরি, একটা চাকরি হচ্ছে শিক্ষকতা। ফলে এটা নিয়ে মনে হয় আর ভাবা না ভাবাটাই ভালো। হ্যাঁ, চাকরির বিষয়টা যেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই শুনে আসছি যে চাকরি করতে হবে, মানে চাকরি ছাড়া অ্যাকচুয়ালি এই পৃথিবীতে এই সমাজ আমাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটাও একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল যে একজন অ্যাজ এ কোরিওগ্রাফার সবার থেকে আলাদা কিছু মানুষ আজকে এখানে আমাকে হতে হবে। তো সেক্ষেত্রে অনেকটা টাফ ছিল, কেন বাড়ির মানুষও চাই যে তার ছেলে সফল হোক, একটা সেটেল লাইফ তো সবাই চায়। আমার পরিবারও চেয়েছে সেটেল লাইফ। আমরা সবাই সেটেল লাইফে করি, বিশ্বাস করি। আমরা কেউ কষ্ট করতে চাই না। আমরা সকালে উঠে অফিস যাব, বিকেলে বাড়ি আসবো, পরিবার নিয়ে হাসি ঠাট্টা করবো, ঘুমিয়ে পড়বো, আবার সকালে উঠে যাবো, রবিবারে মাংস খাবো, ব্যাস, ঠিক আছে। আর মাসের শেষে ফ্যামিলি নিয়ে আমরা শপিংয়ে বেরোবো। এইটা আমাদের লাইফ। বাড়ি বানাবো, গাড়ি বানাবো, এনাফ। আচ্ছা, এই যে শিক্ষক সমাজের একটি মানুষ নয়, না, এই রকম প্রধান শিক্ষকের মতন অনেক শিক্ষক, অনেক গুণী মানুষ ছড়িয়ে আছেন যারা কিন্তু শিল্পীদের দিয়ে বিনা পয়সায় কাজ করাতে চান। একদম তাই। তাদের জন্য তোমার কোনো মেসেজ কি আছে? না, ধন্যবাদ জানাই তাদেরকে। আজকে তারা বলেছে এটাই অনেক, কারণ অ্যাকচুয়ালি এটা সেট হয়ে গেছে। ডান্সার মানে এখনকার দিনের সমাজে তাদের সম্মান নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের পারিশ্রমিক তাদেরকে দেওয়া যাবে না। আজকে লাগে না, এক্স্যাক্টলি তাই, তাদের লাগে না। মানে যদি সেই মঞ্চে, যেটা বলছিলাম না, স্টেজে দুপাশে নাচ, তাদের অনেক পারিশ্রমিক, সেই জিনিসটা আমরা করতে পারবো না। আমরা যারা কষ্ট করে আজকে একটা মঞ্চ পাই, রাতে শেষে হয়তো আমাদের খুব জোর হলে 400, 500, 600, 700 টাকা হয়তো আমাদের পেমেন্ট, যেটা মানে একজন ব্যক্তির কাছে তার সংসার চালানো খুব চাপের। আমি রীতিমতো বিয়ে করেছি একদম, এবং আমার গ্রুপের অনেক ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু সংসার চালায় এই নাচের প্রোগ্রামের মাধ্যমে। আমি তোমায় বললাম যে এই নাচে কিন্তু অনেক পিছিয়ে পড়া সমাজের, অনেক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা কিন্তু এখানে আছে। হ্যাঁ, তাদের উপার্জন এটা একটা। 25 জন টিম মেম্বার আছে আমার, যারা এক্স্যাক্টলি প্রোগ্রাম করছে এখন এই মুহূর্তে। তারা 25 জন কিন্তু তাদের সংসার চালাচ্ছে এই নাচের মাধ্যমেই। কোথাও গিয়ে আমাদের কষ্ট হয় যে আমরা এত কষ্ট করে আজকে স্টেজ করি, আমাদের যখন প্রোগ্রাম শেষ হয় তখন হয়তো রাত্রির 12:30 বাজে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে রাত্রির 3-4 বেজে যায়, কারণ সবাইকে বাড়ি দিয়ে তারপর আমাদেরকে বাড়ি ঢুকতে হয়। কিন্তু কোথাও ওই যে জিনিসটা, একজন সিঙ্গার তারা যদি মঞ্চে কোনো প্রোগ্রাম থাকে বা কোনো
ক্লাব যদি তাদেরকে নিয়ে অনুষ্ঠান করে, একজন ভালো সিঙ্গার হতে গেলে সে 1.5-2 লাখ টাকার নিচে আসে না। তাদের পারফরমেন্স হয় 40 মিনিট, 1 ঘন্টা, খুব জোর 1.5 ঘন্টা। নর্মালি যদি চলে আসি আমরা 1,80,000, 40,000, একদম কিছু পারে না, একদম কিছু পারে না, সেও 5-7 হাজার টাকা নেবে পার নাইট ইনকাম করে, সে আধা ঘন্টা পারফরমেন্স করে। কিন্তু কোথাও গিয়ে ক্লাবে একজন ডান্স গ্রুপ যদি সে নিতে চায়, তাদের যদি 25,000 টাকাও দিতে হয় না, 25টা ডান্সার নিয়ে গিয়ে প্লাস অ্যাঙ্কার নিয়ে গিয়ে 2টো গাড়ি নিয়ে গিয়ে প্রোগ্রাম করে 3 ঘন্টার অনুষ্ঠানে তাদের গায়ে বাঁধে, তাদের গায়ে বাঁধে, একদম তারা দিতে চায় না একদম। তো আজকে সমাজে কোনো জায়গায় এই যে জিনিসটা না, অ্যাকচুয়ালি আমরা করি কেন? সবকিছুর ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানুষজন, আজকে আমরা মনে করি বেসিক্যালি টাকাটার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের কাছে সম্মান। যে সম্মানটা কোথাও গিয়ে নেগেটিভ জিনিসটা আমাদের সবসময় কানে বাঁধে। যদি আমরা আজকে এই রুমটার ভিতরে দেখি লাল কালার, তো লাল কালার যদি আমাকে কেউ খুঁজতে বলে তো আমি দেখতে পারবো এখানে 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 আছে, কিন্তু এই লাল কালার খুঁজতে গিয়ে কিন্তু সাদা কালার, কালো কালার, নীল কালার, এই কালারগুলো কিন্তু আমরা খুঁজে পাই না বা আমাদের চোখে পড়ে না, কারণ আমরা যে জিনিসটা দেখি সেইটাই, হ্যাঁ, টার্গেট নিয়ে সেই জিনিসটাই আমাদের সবসময় চোখে পড়ে। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে ওই 1000 মানুষ আসছে, কয়েক হাজার মানুষ আমার কাছ থেকে শিখেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু মানুষ যাদের আমাদের কাছে সবসময় অসম্মান করে আমাদেরকে, সেইগুলো কানে বাঁধে। এমন কোনো ঘটনা আছে যা জীবনে ভীষণ কষ্ট পেয়েছো, যা তুমি মানে আশা করতে পারোনি যে এইটা আমার জন্য অপেক্ষা করছিল এই নাচের জগতে এসে? না, অ্যাকচুয়ালি এখন যদি মনে করতে হয় এরকম দুর্ঘটনা অ্যাকচুয়ালি, তাহলে আমার মনে পড়ছে না, কারণ এত দুর্ঘটনা আছে। তো এবার ওর ভেতর থেকে কোনটা বলবো মনে পড়ছে না, এটা হচ্ছে বিষয়। একটা বলো, একটা বলো। আজ থেকে 7 বছর আগে যখন আমরা স্টেজ করছি, লাইভ পারফরমেন্সে আমাদের কি হয়, বেসিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে ফার্স্ট যখন বিএসএফ এর উপর একটা নাচ আমরা কনসেপ্ট তুলে ধরি, যখন আমরা 2011 সাল থেকে এই থিমটা করি, এবার প্রতিটা মুহূর্তে প্রতিটা বছর আমরা কিছু না কিছু সেই জিনিসটা এক ধরনের করি না, কারণ বিএসএফ এর উপরে যখন আমরা করছি, আজকে আমাদের নাম ডাক সমস্ত কিছু এই নাচটার উপরে, আমরা ফার্স্ট পরিচিতি পেয়েছিলাম এই নাচটার উপরে। তো সেক্ষেত্রে প্রতি বছর কিছু না কিছু করি। এবার আমরা যখন লাইভ পারফরমেন্স করি না, আমাদের অনেক সময় অনেক চোট খাই। আমার সাথে যে বসে আছে, ক্যামেরার ওপাশে আছে রাহুল, তার বুকের পাঁজর ভেঙে গেছিল একটা সময়। আমার এখানে এখনো কাটা, দাড়ির জন্য হয়তো বোঝা যাচ্ছে না। খুব রিস্ক নিয়ে করতে আমিও দেখেছি। গত 19 তারিখে আমার যখন অ্যানুয়াল ফাংশন ছিল বনগার বুকে, ফার্স্ট আমি অ্যানুয়াল শো করি এখনো অবধি, এত বড় অনুষ্ঠান, আমার পায়ে চির খেয়েছে। এবং এই অ্যানুয়াল শোটা করার পরে অর্থনৈতিক দিক থেকে এতটাই পিছিয়ে গেছি আমি, মানে সত্যি কথা বলতে পায়ে যে চির খেয়েছে, এক্সরে করার টাকাটাও আমার কাছে ছিল না, কেরে ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াচ্ছিলাম। বাস্তব কথা, পাটা এখনো ঠিক হয়নি, এটাই সত্যি বাস্তব। কিন্তু ওই অ্যানুয়াল শোটা আসলো, মানুষ দেখলো, চলে গেল, ওইটুকুনিতে কিন্তু সীমিত থাকলাম না আমরা। ওই অ্যানুয়াল শোটার পেছনে যে কতটা পরিশ্রম আছে সেটা আমি আর উপরওয়ালা ছাড়া হয়তো কেউ জানে না। তো এরকম পরিস্থিতি আমাদের দেখতে হয় প্রতিটা মুহূর্তে, কারণ শরীর তো আমাদের এই অবস্থায়, প্রতিটা মানুষেরই খারাপ সময় থাকে, খারাপ পরিস্থিতি থাকে। এই যে যখন রাহুলের বুকের খাঁচা ভেঙে গেল, হাড়টা ভাঙলো, যেখানে প্রোগ্রাম করছিল তারা কোনো রকম সহযোগিতা বা তারা কোনো রকম, অ্যাকচুয়ালি আমরা জানতেই দেয়নি, আমরা জানতেই দিইনি, কারণ শিল্পী তো যতই হোক, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, একটা শিল্পীদের কিছু না থাকুক, আত্মসম্মানটা আছে, আত্মহংকারটা আছে আমাদের। শরীর খারাপ থাকুক, শরীরে চোট থাকুক, যখনই স্টেজে উঠবো একটা হাসি থাকবে, এই হাসি ভরা মুখটা দেখার জন্য অ্যাকচুয়ালি সামনে দর্শকরা বসে থাকে, তাদেরকে আমরা অ্যাপসেট করতে পারবো না কোনো সময়। তো সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু লুকিয়ে আজকে পারফরমেন্স করতে হয় একজন শিল্পীকে। আর সব থেকে আনন্দের দিন কি, কবে মনে হচ্ছে যে, এবং সেই আনন্দটা আজকে দর্শকের সঙ্গে শেয়ার করতে চাইছি, যে তোমার সব থেকে আনন্দ মুহূর্তটা, তোমার স্বপ্ন সার্থক হচ্ছে বা এরকম কোনো একটা আনন্দ মুহূর্ত? শুনতে হয়তো হাসি লাগবে, বাট সব থেকে আনন্দের বিষয় আমার কাছে, গত 1 মাস আগে আমার বিয়ে হয়েছে, ওটা আমার কাছে সব থেকে বড় আনন্দ ছিল। কারণ আছে, কারণটা হচ্ছে যে একজন নৃত্যশিল্পীকে কেউ বিয়ে করবে না, এটা ট্রেন্ডিং, ঠিক আছে, মানে আমাদের তো কেরিয়ার নেই অ্যাকচুয়ালি, আমরা কি করব যে আমাদের বাড়ির কোনো বাড়ির মেয়ে সাথে আমাকে বিয়ে দেবে, বিয়ে দেবে না, এক্স্যাক্টলি তাই, কারণ আমার তো কেরিয়ার নেই, আমরা লাইফে কি করব, নেচে বেড়াই, তো ছেলে কি করে, নেচে বেড়ায়, তো সেক্ষেত্রে
কোনো বাড়ির মেয়েকে দেওয়াটা খুব চাপের ছিল, কিন্তু বাট এমন একজন মেয়েকে পেয়েছি, আমার ওয়াইফ, ধন্যবাদ জানাই তাকে, যে এইসব দিক থেকে সে কোনোদিনও করেনি, কোনোদিনও বাধা বিপত্তি আসেনি তার দিক থেকে এবং তার ফ্যামিলির দিক থেকেও। এই জিনিসটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কংগ্রাচুলেশন তাকেও। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমাদের তরফ থেকে কিন্তু ওর শ্রীমতীর জন্য, মিসেসের জন্য কিন্তু অসংখ্য শুভেচ্ছা রইল। তোমাদের দাম্পত্য জীবন ভীষণ ভালো হোক, ভীষণ, এবং খুব ভালো থাকো দুজনে, এবং আরডিএক্সের সবাইকে নিয়ে। এক্স্যাক্টলি তাই। তাহলে এটা তোমার জীবনের একটা বেশ স্মরণীয় মুহূর্ত এটা। হ্যাঁ, এবং স্মরণীয় মুহূর্ত। এছাড়া এই যে এখানে সফলতা, ধরো আমরা একজন শিল্পী, আমরা কি করি, আজকের দিনের সফলতা হচ্ছে আজকের দিনের একটা ট্রেন্ডিং। ট্রেন্ডটা হচ্ছে যে আমার বাচ্চাটাকে আমি রিয়েলিটি শোতে নিয়ে যাব, পারি কি না পারি এটার কথা নেই। আরডিএক্স এর সুব্রত, রাহুল, তারা বিভিন্ন রিয়েলিটি শোতে তারা কোরিওগ্রাফি করছে, অথবা আমি যদি এখানে দিই তাহলে আমার বাচ্চাটা ওখানে যাবেই, সে গাধা, মানে কি বলে, গাধা পিটিয়ে ঘোড়া ওরা বানিয়ে ছাড়বে, এরকম একটা তো বিষয়। এই যে যখন এই যে অভিভাবকদের এই যে এক্সপেকটেশন এত বড়, এই সময়টা তোমাদের এই যে যন্ত্রণাটা কি করে তোমরা সহ্য করো বা এইভাবে চলো? অ্যাকচুয়ালি প্রতিটা অভিভাবকেরই ইচ্ছা থাকে তার সন্তান একটা ভালো জায়গায় যাবে, সে জি বাংলা হোক, কালাস বাংলা হোক, স্টার জলসা হোক, কোনো একটা ডান্স রিয়েলিটি শোতে চান্স পাওয়ার জন্য প্রতিটার মধ্যে তাদের একটা স্বপ্ন থাকে তার বাচ্চাটা ভালো জায়গায় যাক। কিন্তু একটা বাচ্চা 3 বছর বয়স, সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না ঠিক মতন, কিন্তু সেই গার্জিয়ান এসে ফার্স্টে একটাই বক্তব্য যে আমার বাচ্চাকে কিন্তু টিভিতে চান্স পাই দিতে হবে। এই কথাটা আমরা রীতিমতো প্রতিটা মুহূর্তে শুনতে পাই এখন। এটা আমি না, যারা যারা কোরিওগ্রাফার আছে অ্যাকচুয়ালি, আমার যারা বন্ধু সার্কেলে আছে, সবসময় তারা শোনে এই জিনিসটা, কিন্তু তারা এসে পড়ে একটা বারের জন্য বলে না যে আমার বাচ্চাকে ভালো করে নাচ শিখে একজন ডান্সার তৈরি করো। সে যদি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ডান্সার হয়, তাহলে এখন অ্যাকচুয়ালি এখনকার দিনে যে পরিমাণে সোশ্যাল মিডিয়ার যুগ, তার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে সে সবার মাঝখানে এমনি পৌঁছে যেতে পারবে। কিন্তু টিভিটা যেন একটা ম্যানিয়া আর কি। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা ডান্স বাংলা ডান্স দেখতাম, আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে ডান্স বাংলা ডান্স দেখতাম, সেই ভূত ডান্স বাংলা ডান্স, মিঠুন চক্রবর্তী, তো ওটা কোথাও না স্মৃতি হয়ে আছে এখনো। কিন্তু এখনকার দিনে যারা বাচ্চারা চান্স পাচ্ছে না, বনগা থেকে অনেক বাচ্চারা চান্স পেয়েছে বা অন্য অন্য জায়গার থেকে অনেকে চান্স পাচ্ছে, তো তাদের বাড়ির পাশের লোককেও বলা লাগছে যে আজকে রাত্রিবেলা কিন্তু আমার মেয়ের প্রোগ্রাম আছে জি বাংলায়, অবশ্যই দেখিস কিন্তু। তো এই জিনিসটা কিন্তু আগে করা লাগতো না, সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময়, লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকে টিভি দেখতো, তা সত্ত্বেও কিন্তু সবাই জানতে পেরে যেত, রাজ্যকে ভোট দিত। হ্যাঁ, এইগুলো কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমার কি মনে হয় না যে এই মানুষগুলো আসলে মানসিক বিকারগ্রস্ত? এটা কি মনে হয় তোমার? এই সম্বন্ধে আমি কিছু বলবো না। মানে গার্জিয়ানদের এক্সপেকটেশনটা অনেক বেশি, অনেক বেশি, তারা এর জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো মানে অভিজ্ঞতা, আমার বাচ্চাটাকে এটা করুন, আমি কোনো ব্যাপার নেই, আমি যা বলবেন? না, এখনকার দিনে যেরকম পরিস্থিতি হয়ে এসছে, একজন শিক্ষকের থেকে গার্জিয়ানরা বেশি বেশি শিক্ষিত আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের থেকে ওরা বেশি জানে, এরকম কিছু মানুষজন আছে এখনো প্রকৃতিতে। এটা কি বেশি না কম? এটা কম, এটা কম, কম সংখ্যা। হ্যাঁ, ওরা মানে মাস্টারের থেকে বেশি জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওরাই ফিগারটা, ওরাই কোরিওগ্রাফি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওরাই বলে দেবে সবকিছু যে এটা এরকম ভাবে করলে পরেই ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বিষয় হয়ে যায় কি, একজন শিক্ষক অন্য মাইন্ডে ভাবে, আর একজন বাবা মা অভিভাবক সে অন্য মাইন্ডে ভাববে। একদম একদম, ঠিক আছে। তো তাদের মাইন্ডটাকে এক করলে হবে না। তো সেক্ষেত্রে কোথাও অভিভাবকরা এখন মাস্টারের থেকে বেশি অংশে বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারা বিচারক অ্যাকচুয়ালি, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়। যেমন সাপোজ আমাদের অ্যানুয়াল শো যখন ছিল কিছুদিন আগে, অনেক গার্জেন এরকম আছে, আমাদের এত সুন্দর ড্রেস আপ ছিল প্রত্যেকটা বাচ্চার, বাট তার আগের যে ঘটনাগুলো ছিল না, হ্যাঁ স্যার এইটা পছন্দ হচ্ছে না, এই সিটটা আমাদের ভালো লাগছে না, এই কালারটা আমাদের ভালো লাগছে না, এরকম ভাবে ড্রেসটা করলে ভালো হয়। তারা কিন্তু এই প্রকৃতপক্ষে একটা মানুষের উপরেই বেস করে এই কথাগুলো বলছে, মানে তার সন্তান। কিন্তু আমাদের বিচার করছে যে 30টা পারফরমেন্স ওখানে হচ্ছে, ওই 30টা ওভারঅল যেন আলাদা আলাদা ড্রেস আপ থাকে, আলাদা আলাদা কনসেপ্টের উপরে যে নাচগুলো হচ্ছে তার উপরে বেস করে সমস্ত কিছু করতে হচ্ছে। তো সেই জিনিসটা তারা বুঝবে না। সে তো তার সন্তানকে দেখছে বারবার, হ্যাঁ, সে তো টোটাল প্রোগ্রামটা, একটা কোরিওগ্রাফিটা দেখছে না সে।
সে তো তার সন্তানকে আরো সুন্দর করা যায় কিভাবে, তার সন্তান সবার থেকে যেন আলাদা থাকে, সে সবার থেকে যেন তাকে বেশি সুন্দর লাগে, এটাই তাদের টার্গেট। কিন্তু এরকম অনেক অভিভাবক আছে যারা আজকে আমাকে শুধুমাত্র আমার যোগ্যতা অনুযায়ী বিচার করে, এরকমও আছে। তাদের জন্যই আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি তো অনেক বাচ্চাদের সঙ্গে কাজ করছো, অনেক। তোমার কি মনে হয় যে এই যে বাচ্চারা তোমার এখানে নাচ শিখতে আসছে, তাদের থেকে তাদের গার্জিয়ানরা অনেক বেশি নাচ শিখে ফেলে, এটা কি মনে হয় তোমার? হ্যাঁ, জেনে ফেলে। শিখে ফেলে কিনা সেটা বলতে পারবো না, বাট জেনে ফেলে। 7% গার্জিয়ান যারা থাকে তারা মাস্টারের থেকে অনেক বেশি জানে। এই এদের মধ্যে কি একটা এই মুহূর্তে একটা খুব হট ওয়ার্ড, সেটা হচ্ছে ভাইরাল। ভাইরাল, এই যে তোমার এখানে কি এদের মধ্যে গার্জিয়ানদের ভেতরে, আমি বলবো না ছোট ছোট বাচ্চারা আসে, ওরা তো শিশু, ওরা এখনো সবুজ মনটা, ওদের ভেতরে কিছুই নেই, ওদেরকে মাটির মতন যেমন করবে তেমন। এই গার্জিয়ানরা কি এই ভাইরাল 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 এই শব্দটা কেমনভাবে তোমার কাছে আসে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা ভালো জিনিস। আর যে এখন আমাদের হাতের মুঠোর ভিতরে যদি টিভি থাকে, সোশ্যাল মিডিয়া, তো সেখানে যদি তার প্রতিভাটা তুলে ধরতে পারে, সেটা খুব ভালো জিনিস। তো সেক্ষেত্রে অনেক বাচ্চা আছে তারা ভিডিও করে, তার মারাই করে দেয়। এবং কিছু বাচ্চা এরকম আউটে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল হওয়ার জন্য বাচ্চাদেরকে এমন এমন গানে নাচ করায়, সেই জিনিসগুলো আমাদেরই শুনতে খুব খারাপ লাগে। এটা একটা জিনিস। দ্বিতীয় পয়েন্ট, বাচ্চাদের থেকে এখন বেশি গার্জিয়ানরা তারা ভাইরাল হতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সারাক্ষণ তারা প্রতিটা মুহূর্তে কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি তার স্বামী অথবা তার বাড়ির ফ্যামিলি মেম্বার ছাড়া আমি মনে করি যে সবকিছু লোকের সামনে নিয়ে আসতে নেই, উচিত নয়। কিন্তু এখন সেই জিনিসটা ভাইরাল হওয়ার জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়ে করছে। আমি এরকম কিছু মানুষ দেখি ফেসবুকে, তারা লোকজনকে সাজেশন দেয়, আপনারা ফেসবুকে যদি ভিডিও ভালো করে করেন, ভিউয়ার্স বাড়াতে চান, তাহলে পরে এই সেটিংগুলো করবেন। তো তার ভিডিওতে দেখলাম 150টা ভিউ। এটা হাস্যকর বিষয়। মানে অনেকটা কি ওই মানে দাঁত একটিও নেই অথচ দাঁতের মাঝে বিক্রি করে বেড়াচ্ছে, এরকম। মানে মাথায় চুল নেই অথচ চুল ওঠা তেল বিক্রি করছে। একদম তাই। কিছু কিছু ক্ষেত্রে ভিউয়ার্স পাওয়ার লোভে মানুষও নিচে নেমে পড়ছে। কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে যে ভিউয়ার্স আসুক চাই না আসুক, তারা তাদের কাজটাকে ফোকাস করে এগিয়ে যাচ্ছে, সেটা মানুষ ভালোভাবে নিক চাই না নিক। ওই জিনিসটা আমি খুবভাবে সাপোর্ট করি, কারণ আমি নিজে সেই জিনিসটা করি। একটা ফেসবুক পেজ দাঁড় করানো চারটিখানি কথা না, একদম সঠিক পদ্ধতিতে। কোনো এখনকার দিনে প্রতিটা মেয়ে, অনেক অনেক ডান্সাররা দেখছি যারা ওই প্রথমেই বলেছিলাম স্টেজে দুপাশে নাচ করে যারা, তারা প্রচন্ড পরিমাণে ফলোয়ার্স গেইন করে ফেলেছে এই সমাজে। একদম একদম। আর এমন এমন গান তারা সিলেকশন করছে, সে ভিডিওর মানুষ এমনিই দেখছে। ঠিক আছে, আজকে যদি আমি বলি যে এই গানটা খারাপ, এটা মানুষ কেন করছে, তো আমি এটা দেখতে গিয়েও তো আমার তার ভিউয়ার্সটা বাড়ছে। এবার সে ভাবছে কি, আমার ভিউ তো হচ্ছে, আমি টাকা তো পাচ্ছি, তাহলে আমি কেন করবো না? সে মানুষজন সমালোচনা করুক না, তাতে কিছু আসে যায় না। তো সেক্ষেত্রে এখনকার দিনে নেগেটিভ জিনিসটাই আমি যদি বলছি, কিন্তু আমিও কিন্তু দেখি। একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা আরো পজিটিভ জিনিসটাকে নিয়ে এগোচ্ছে, যে যাই হোক না কেন আমরা করছি, আমাদের ভালো ভিউ আসছে, মানুষ, হ্যাঁ আমরা ভাইরাল হয়ে গেছি। এবার মানুষ ভাইরালের যে বিষয়টা, তুমি কি করছো, তোমাকে মানুষ কি নজরে দেখছে, এই জিনিসটা যদি তারা বুঝতো, তাহলে তারা খারাপ জিনিসটাকে অ্যাটেন্ড করতো না। আসলে ভাইরাস শব্দ, ভাইরাল এসছে কিন্তু ভাইরাস থেকে। আচ্ছা, ভাইরাস থেকে ভাইরাল, তারই একটা রূপ। আর এই ভাইরাসের চক্রে আসলে এদের মাথার মধ্যে কোনো একজন সোশ্যাল প্ল্যাটফর্মের একজন আর্টিস্ট বলছে, একজন বিখ্যাত আর্টিস্টের নাম নিয়ে বলছে যে আমার সন্তান ওর থেকে কম কোথায়, ওর থেকে তো আমার ফ্যান ফলোয়ার অনেক বেশি। তিনি একজন বিখ্যাত আর্টিস্ট, এই মুহূর্তে আমাদের বাংলা তথা ভারতে বিখ্যাত আর্টিস্ট। তার থেকে সেই সোশ্যাল মিডিয়ার যিনি আর্টিস্ট, তার ফ্যান ফলোয়ারটা বেশি। এই যে এগুলো বলা হয় পাগলামো, এগুলো পাগলামো। সোশ্যাল মিডিয়াতে আজকে আছে, কালকে থাকবে না, থাকবে না। আর এই যে ভাইরালের চক্কর, তুমি যখন ক্লাস করছো তখন গার্জিয়ানদের মধ্যে ভাইরালের চক্কর তোমাকে কি আনন্দ দেয়, না কি অনুভূতি আনে তোমার? মাঝে মধ্যে হাসি লাগে।
কিন্তু মাঝে মধ্যে ভালোও লাগে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমাদের একটা বাচ্চা সে একটা নাচ করেছিল, কিশোরী গানটা খুব ফেমাস এখন একটা সং, সেটা দেব শেয়ার করেছে। বাহ। এবং তার মাকে আমি একটা কথাই বললাম যে দেখো, আজ দেবের মতন সুপারস্টার সে তোমার মেয়ের ওই ভিডিওটা শেয়ার করেছে, ভবিষ্যতে একটা জিনিস খেয়াল রাখবে যে এমন কিছু অ্যাটেন্ড করাবে না ভিউয়ার্সের লোভে যে তোমার মেয়ে ভবিষ্যৎ অবধি, যে আজ থেকে দেখা গেলো 10 বছর পর অথবা 20 বছর পর যখন মানুষের সামনে সেই একটা ব্যাড রিপোর্ট, বাদাম কাকু না হয়ে যায়, হ্যাঁ রানু মণ্ডল না হয়ে যায়, মানে এনারা শিল্পী অবশ্যই সম্মান জানাই, কিন্তু ভাইরালের স্রোতে বা ভাইরাস এদেরকে এমন ভাবে অ্যাটাক করে দিয়েছিল যে আজকে কিন্তু তারা কোথায় হাস্যকর হয়ে গেল। মানে ভিউয়ার্সের লোভে এরা এতটা পরিমাণে নিচে নেমে যাচ্ছে, তারা একটা সময় গিয়ে যদি সেই জিনিসটা ছেড়েও দেয়, আমি আর কোনো খারাপ কাজ করব না, খারাপ নাচ করব না, খারাপ কিছু দেখাবো না, কিন্তু তাদের প্রোফাইলটা কিন্তু খারাপের থেকেই তৈরি হয়েছিল, এবং তাকে মানুষ যদি 10টা মানুষ চিনেও থাকে, সেই খারাপ জিনিসটা করাতেই কিন্তু মানুষজন তাকে নিয়েছে, তাকে চেনেছে। তো সেই জিনিসটা কিন্তু সে কখনোই মুছতে পারবে না। আজকে যদি আমি যতই ভালো কাজ করি না কেন, যদি লাইফে আমি কোনোদিনও কোনো খারাপ কাজ করি, সেটা আমাকে সারাটা জীবন শুনতে হবে। একদম ভালো কাজগুলো কিন্তু একদম একটা খারাপ কাজের পেছনে লুকিয়ে পড়বে, কিছু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু চাপের। মানুষজন যদি যত তাড়াতাড়ি এই জিনিসটাকে বুঝে ফেলবে, হ্যাঁ, তত তাড়াতাড়ি ভবিষ্যতে তারা শুধরে যাবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তুমি এই যে এত বছর শিক্ষকতার সঙ্গে জড়িয়ে রয়েছো, আচ্ছা তুমি কি করাতে বিশ্বাসী না শেখাতে বিশ্বাসী? আমি কর্মে বিশ্বাসী। আমি যেদিনকে কর্ম করা ছেড়ে দেবো, না আমি ঠিক ওই কর্মের জায়গায় না, তুমি শেখাতে বিশ্বাসী না করতে বিশ্বাসী? দেখো, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শেখার কোনোদিনও শেষ নেই। আমি যখন নাচ শেখাচ্ছি, তো সেই মুহূর্তটা আমি কিন্তু সেই নাচটা জানি না, বা কোনো জায়গা থেকে দেখে শিখে এসে কিন্তু শেখাচ্ছি না। কারণ এখনকার দিনে অনেক কোরিওগ্রাফাররা এরকম হয়ে গেছে যে ইউটিউব দেখে তারা কোরিওগ্রাফি করছে, একদম তারা টিচার। অনেক ক্লাসিক্যাল মাস্টারদের আমি দেখছি যে তারা হঠাৎ করে ওয়েস্টার্ন শেখাতে শুরু করে দিয়েছে। এখন তো ইজি ব্যাপার। হ্যাঁ, কারণ প্রতিটা ক্লাসিক্যাল অনুষ্ঠানের শেষে এখন ওয়েস্টার্ন ডান্স মানে হচ্ছে। কালচার যে কারণে চেঞ্জ হচ্ছে না, অনেক বাচ্চারা এখন সেই ক্লাসিক্যাল ওই রবীন্দ্রসঙ্গীত এখন সেই জিনিসটাকে নিচ্ছে না। ফার্স্টে অনেক বাচ্চারা শেখে, সেই জিনিসটাও শেখা অবশ্যই দরকার একদম। তো সেক্ষেত্রে কি হয়, ওই ওয়েস্টার্ন টিচার যারা, তারা কিন্তু কোনো সময় ক্লাসিক্যাল করায় না। মানে যেমন সাপোজ ধরে আমি ক্লাসিক্যাল জানি না, আমি শেখাবো না, আমি যদি ইচ্ছা করি আমি কিন্তু ইউটিউব দেখে শেখাতে পারি, কিন্তু আমি শেখাইনি। অনেক টিচারই শেখাচ্ছে, কিন্তু ক্লাসিক্যাল টিচার এখন এই স্টুডেন্ট ধরে রাখার জন্য তারা কিন্তু ইউটিউব দেখে ওয়েস্টার্ন শেখাচ্ছে। একদম। এবার বিষয়টা কি, মানে যখন আমরা দেখি না জিনিসটা, সেটা হাস্যকর মনে হয়। একজন শিক্ষক সে কি করছে, তার নিজের যোগ্যতা উপরে বিশ্বাস নেই আমার মনে হয়। কারণ আমিও তো ওয়েস্টার্ন শেখাচ্ছি, আমি তো ক্লাসিক্যাল শেখাচ্ছি না। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা আমার কাছে আসে শিখতে, তারা জিজ্ঞেস করে স্যার ক্লাসিক্যাল শেখানো হবে তো? না, ক্লাসিক্যালটা আমি শেখাই না, আমাকে ক্ষমা করবেন। তারা কিন্তু শেখে না আমার কাছে, বা আমি তাকে ধরে রাখার জন্য কিন্তু আমি ওই ইউটিউব দেখে ক্লাসিক্যাল নাচ শেখাই না। কিন্তু এখন কিছু কিছু কোরিওগ্রাফার এরকম আছে যারা কিন্তু এই ক্লাসিক্যাল শেখায়, প্রপারলি তারা ভালো শেখায়, নট আউট ভালো শেখায়, কিন্তু তারা হঠাৎ করে দেখছি তারা ওয়েস্টার্ন শেখাতে শুরু করে দিয়েছে স্টুডেন্ট ধরে রাখার জন্য। হাস্যকর হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু খারাপ লাগে যে এটা কেন করছে, তাদের প্রোফাইলটা তো খারাপ হচ্ছে। একদম। যারা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন শেখায় বা জানে, তারা যেদিকে এক্সপার্ট সেইটা শেখাক। এক্স্যাক্টলি। তারা যেহেতু শেখার থেকে করাতে বিশ্বাসী, তারা করতে চাইছে, শেখানো নয়। বাচ্চারা কি শিখলো এটা কথা নয়, না বাচ্চারা কি করছে, কারণ বাচ্চারা কিছু করলে যত বেশি করবে আমি তত হাইলাইট হব। এক্স্যাক্টলি তাই। আমিও যখন নাচ শেখাই, এইটা তাদের ভুল ধারণা একটা। হ্যাঁ, আমিও যখন নাচ শেখাই তখনও কিন্তু আমি কোরিওগ্রাফিটা জানি না, বা সেই স্টাইলটা জানি না, বা সেই স্টেপ ব্লকগুলো আমরা জানি না। আমরা যখন শেখাই আস্তে আস্তে নিজেরাও শিখতে পারি বা জানতে পারি। আচ্ছা, অনেকেই মানে তোমাদের একটা বিষয় আছে, যারা তোমাদের নাচ দেখেছে তাদের অনেকেরই মত যে আরডিএক্স এর নাচ আসলে নাচ নয়, আরডিএক্স নাচে কম, জিমন্যাস্টিক করে বেশি। কি বলবে তুমি এটা? এই কথাটা এখনো আমাদেরকে শুনতে হয়। কি বলবে দর্শকদের, কি বলবে তুমি এটা? জীবনে যদি কোনোদিনও ওয়েস্টার্ন ডান্সের উপরে, জিমন্যাস্টিকের উপরে কোনো কিছু অ্যাটেন্ড করো, তো সেক্ষেত্রে বলবো একটাবার এসে আমাদের দেখে যাও। আমরা কতবার লাথি খাই, কতবার মুখ ফাটে, কতবার পায়ে লাগে, কতবার চোট খায়, সেটা হয়তো সামনাসামনি না দেখলে সেই জিনিসটা বুঝতে পারবে না।
সে তো তুমি কাজ করতে গেলে তোমাকে যে যুদ্ধে যায় তাকে আহত হতেই হবে, অবশ্যই তাই, এটা নিয়ম। তো আমি যারা রবীন্দ্রসঙ্গীত করে আমি তাদেরকে অপমান করছি না, তাদেরকেও তো আমরা সম্মান করি। তাহলে কোথাও দাঁড়িয়ে আমি কি মনে করবো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তারা এই জিনিসটা অ্যাটেন্ড করতে পারছে না বা তারা ভার্সেটাইল কিছু দেখাতে পারছে না বলে তারা হয়তো আমাদেরকে কটূক্তি করছে আজকে? না, এটা যে ধরো যারা ক্লাসিক রবীন্দ্র নৃত্য করছে বা এ নয়, ধরো তোমাদের এই যে ফিল্মি ডান্স আছে, একবারে মোটামুটি কোনো চাপ নেই, একটা সময় ভীষণভাবে চলতো ফিল্মি ডান্স, আলাদা একটা পার্ট। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ধরো একটা গান সিনেমাতে আমরা যেরকম দেখছি, তোমরা সেটাকে টোটালি ভেঙে ফেলছো। হ্যাঁ, ভেঙে ফেলে তোমরা কিন্তু জিমনাস্টিক দিয়ে, যদিও বলবো যে আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু কারণ হচ্ছে ফিল্মি ডান্স, তার সঙ্গে নেচে আসা খুব সহজ, নাচ করা খুবই সহজ, কিন্তু তোমরা যেটাকে করছো সেখানে একটা শারীরিক কসরত চাই। আসলে নাচে যে একটা শারীরিক কসরত, এটা আমরা প্রায় ভুলতে বসেছি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে যতগুলি ডান্স আছে সব জায়গাতে কিন্তু শারীরিক কসরত ভীষণভাবে, অবশ্যই ভীষণভাবে, কুচিপুড়ি বলো, মণিপুরি বলো, হ্যাঁ, এগুলি দেখো, ভারতনাট্যম বলো, কত্থক বলো, কত্থকের যখন কি বলে বোল করে ওরা, তখন তো ভীষণভাবে কষ্ট করতে হয়। এবার এই যে তারপরে ধরো তোমার কুচিপুড়ি ডান্সটা, সেটাও তো ভীষণ, অবশ্যই সোহিনী আট্টম ভীষণ বড় একটা চাপ, মোহিনী আট্টম বোধ হয়, সম্ভবত আমি ভুল বললাম। তো এইবার কিন্তু মানুষ কেন এটা বুঝতে পারছে না যে নাচ হচ্ছে শরীরের কিছু কাজকর্ম মাত্র এবং একটি কসরত। আজও পর্যন্ত আমাদের বাংলার আদতে আসলে তো আমাদের বাংলার নিজস্ব সংস্কৃতি কয়েকটা মাত্র, আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু মিশ্র সংস্কৃতি আমরা, তাই তো? আমাদের কি আছে, আমাদের লাঠি ডান্স ছিল, মনে পড়ে, তরবারি ডান্স ছিল, আমাদের লাঠি খেলা, এইরকম অনেক এরকম বেশ কিছু, যেগুলোতে প্রচণ্ড শারীরিক কসরত। আমার কি মনে হয় যে তোমরা ওয়েস্টার্ন ডান্সটাকে সেই মাত্রায় নিয়ে চলে আসতে চাইছো কি? অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের দেখার ভঙ্গিমা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি। তো একটা সময় না ব্রেক ডান্স চলতো, আমি নিজে স্টেজের উপরে ব্রেক ডান্স করতাম, মিঠুন চক্রবর্তী, ফিল্মি ডান্স, ব্রেক ডান্স। তারপরে আস্তে আসলো গোবিন্দা এক্সপ্রেশনের উপরে, ঠিক আছে। এবার যত দিন যাচ্ছে না, আমরা রিয়েলিটি শোটাতে দেখছি একটা প্যাটার্নের উপরে একটা নাচ, সে যদি বারবার একই স্টাইল করে, তোমার নিজেরই দেখতে খুব খারাপ লাগবে, তার ভালো লাগবে না। প্রথম ডান্সটা হয়তো খুব ভালো লাগলো, দ্বিতীয় ডান্সটা মোটামুটি, তৃতীয়বার কিন্তু আর ভালো লাগবে না, যতক্ষণ আমি ক্রিয়েটিভিটি কিছু নতুনত্ব দেখাবো তোমাকে। তো সেক্ষেত্রে এখন নাচ তো আমরা করছি, তার সাথে কিছু ওয়াও মুমেন্টস, যেগুলো দেখে মনে ওয়াও, সেই জিনিসগুলো আমরা লোকের সামনে প্রেজেন্ট করছি। তার জন্য আমরা বলতেই পারি যে বনগাঁতে বোধ হয় তোমরা এটা প্রথম একটা ভাবনা শুরু করেছো। বনগাঁতে বলে না, ওয়েস্ট বেঙ্গলের বুকে ফার্স্ট অ্যাথ্রোব্যাটিক্সের উপরে আমরা ফার্স্ট শুরু করি ওয়েস্ট বেঙ্গলের বুকে। সেই সময় কেউ করতো না, কোনো ডান্স একাডেমি করতো না, আমরা করতাম ওয়েস্ট বেঙ্গলের বুকে। আমরা কোথাও গিয়ে পিছিয়ে পড়েছিলাম কারণ আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই আবার পুনরায় শুরু করলাম, মাঠে নামতে বাধ্য হলাম। এর তোমাদের, কারণ আমি এর আগে তোমাদের সাথে কথা হয়েছে, রাহুলের সাথে কথা হয়েছে, যে আমাদের নাচ শিখতে গেলে কিন্তু তোমার করতে হবে, মানে জিমন্যাস্টিক শিখতে হবে। হ্যাঁ, না এটা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক নয়। তুমি যদি নাচ শিখতে চাও অবশ্যই নাচ শেখো, বাট এখনকার দিনে কিছু কিছু গার্জেনেরা এরকম আছে, বেশিরভাগ এখন তারা আসে, তারা ফার্স্টেই আমাদের বাচ্চাদের কিন্তু জিমন্যাস্টিক শেখাতে হবে। এবার আমরা তো সবকিছু শেখানোর জন্য রেডি থাকি সবসময়। আচ্ছা, একদম। জিমন্যাস্টিক এমন একটা জিনিস, নাচের ভিতরে না ওই ওয়াও মুভমেন্টসটা না থাকলে না মিসিং লাগে একদম। আমরা যখন কোরিওগ্রাফি করি তখন 4 থেকে 5টা ওয়াও মুভমেন্টস দিই, যাতে মানুষ না একভাবে দেখতে দেখতে বিরক্তি ফিল না করে। একদম, সব ক্ষেত্রে শিল্পের সব জায়গাতেই এই ব্যাপারটা রাখতে হবে। হ্যাঁ, ক্রেজটা থাকবে একটা জায়গায়, সেটাই। এবার আমরা সবসময় ট্রাই করি নতুনত্ব কিছু দেখানোর মানুষের। যেমন একটা সময় যখন আমরা শুধু নাচ করতাম তখন নিত, সেই সময়কার দিনে সেই সময় আমাদের কাছে অনেক বড় কিছু ছিল। এবার ওই নাচটা যখন এখন দেখি না, হাসি পায়, যে কি করছিলাম স্টেজে, ওটা একদম বাচ্চা বাচ্চা নাচ মনে হচ্ছিল, কিন্তু তখনকার দিনে মনে হতো ওইটাই সেরা। এবার আস্তে আস্তে সেটা জিমন্যাস্টিকের উপরে চলে আসলো, ফিলিপসের উপরে চলে আসলো, যখন এবার আস্তে আস্তে আমরা সেটাকে কনভার্ট করে এবার থিমের উপরে নিয়ে আসলাম। মানুষজন যাতে এক ধরনের ডান্স না সবসময় দেখতে চায়,
একটু কিছু নতুনত্ব আমরা যেন এর সাথে পাঞ্চ করতে পারি, যাতে নাচটা বিরক্তি বোধ না হয়। দেখুন, একটা নাচ ঠিক আছে, দুটো নাচ ঠিক আছে, এটা যখন স্টেজে প্রোগ্রাম করতে 3 ঘন্টা ধরে কিন্তু অডিয়েন্সকে বসিয়ে রাখতে হবে খুব চাপে, একদম, এবং বারবার তাকে টেস্টটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে 3 ঘন্টা ধরে আমাদের কিন্তু আমাদের নিজেরও একটা ভীষণ বড় চ্যালেঞ্জ থাকে যে সামনে বসে থাকা অডিয়েন্সকে কিন্তু আমরা উঠতে দেব না কোনোভাবে, বোকা বানাবো না তাদেরকে, প্রতি মুহূর্তে তাদেরকে নতুন নতুন টেস্ট দেব। এক্স্যাক্টলি তাই, সবকিছু সব ধরনের আমরা এই মঞ্চ থেকে দেখাবো। এই যে তোমার এত বছর ধরে নাচ করছো, একটু সেন্টিমেন্ট গল্পে যাই, একটু অন্যদিকে যে ব্যক্তিগতভাবে তোমার হাত থেকে, ধরো তোমাদের হাত থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, অনেকেই। এই শিল্প জগতে একটা খুব খারাপ দিক আছে, সবাই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পথে হাঁটা শিখেছে সেই পথটাকেই সে বারবার লাথি মারে, মানে পথটাকে নষ্ট করে দিতে চেষ্টা করে। তোমার কি মনে হয়েছে? এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমাদের কাছে অনেক স্টুডেন্ট এসছে, কয়েক হাজারের উপরে স্টুডেন্টকে আমি নাচ শিখিয়েছি। এখন তার ভিতর থেকে অনেক স্টুডেন্ট আছে এরকম যারা আজকে কিন্তু শিক্ষক হয়ে যাওয়ার পরে না মাস্টারদেরকে ভুলে যায়। এটা কিরকম ভাবে হয়, যখন তারা আমাদের কাছে আসে তখন তারা আমাদেরকে ভগবান বলে দেখে, একদম ভগবান ভগবান, তুমি আমার কাছে সব থেকে বড় ভগবান। তারপরে আস্তে যখন নাচটা একটু শিখে যায় তখন সেখান থেকে চলে আসে স্যার, তারপর আরেকটু যখন শিখে যায় তখন হয়ে যায় দাদা, বেরোনোর পরে নাম ধরে ডাকে, কিরে সুব্রত ভালো আছিস, ওটা ব্যাপার চলে আসে। এই পরিবর্তন অ্যাকচুয়ালি তার ভেতরেও অনেকটা আমরা রূপ দেখতে পাই। প্রথমে ভগবান, তারপরে চলে আসে স্যার, তারপরে দাদা, তারপর নাম ধরে ডাকা। মানে যখনই মোটামুটি দাদা বলে তখনই বুঝতে পারে যে সময় হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এরা কি পূর্ণাঙ্গ শেখে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো গুরুর কাছ থেকে কেউ কোনোদিনও সবটুকু শিখতে পারে না। কত পার্সেন্ট মোটামুটি? এটা কি 50% শেখে? গুরু শেখানোর চেষ্টা করে, স্টুডেন্ট সেটা কত পার্সেন্ট নেবে তার উপরে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু না নিয়েও সে ভাবে আমি সব শিখে গেছি। আচ্ছা, কিন্তু গুরু কিন্তু সবকিছু শেখায় না, একদম কখনোই। কোনো গুরু সবটা সে শেখানোর চেষ্টা করে, কিন্তু স্টুডেন্টরা নিতে পারে না, সেই ধৈর্য তাদের থাকে না। এটা তোমার নয়, সব ক্ষেত্রেই। কিন্তু আমার খুব ভালো লাগে তারা আজকে যেভাবে হোক যেখানেই গেছে, সম্মান দিক চাই না দিক, তারা ভালো জায়গায় যাক, উন্নতি করুক, মানুষজনের পরিচিতি পাক, এটা একজন শিক্ষকের কাছে সব থেকে বড় পাওনা। তারা যখন মানে স্বীকারই করে না যে আমি RDX এ নাচ শিখেছি, আমি সুব্রত বলছি না বা রাহুল বলছি না, RDX আমার নাচ শেখার জায়গা, আমার স্কুল, এটাও তো স্বীকার করে না যখন, তখন কি কোনো কষ্ট হয়? না, একটা সময় হতো, এখন আর হয় না। মানে যতই হোক মানুষ তো, কতবার আর এরকম ভাবে এত কষ্ট নেব? হ্যাঁ, একদম কষ্ট, আসলে মনটা তো ডাস্টবিন নয়। একজন, দুজন, তিনজন, চারজন ঠিক আছে, বারবার যদি হয়, মানে আমরা এরকম পর্যায়ে তাদেরকে নাচ শিখিয়েছি কিছু কিছু বাচ্চাদের, তাদের ফ্যামিলিগুলো প্রচণ্ড গরিব, হয়তো দুবেলা ঠিক মতন খেতে পায় না। আমি বলছি বাচ্চাটাকে পাঠাও, সমস্ত খরচা আমার, টাকা আমাকে দিতে হবে না, সে যদি আজকে ভালো জায়গায় যায় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। একদম। তাদেরকে ফ্রিতে 5 বছর 6 বছর নাচ শিখিয়েছি, এমনকি নিজের পরনের জামা প্যান্ট খুলে তাদেরকে পরিয়েছি, নাচের জন্য যে কস্টিউম দরকার পড়ে সেটা নিজের টাকা দিয়ে কিনিয়েছি, তাদেরকে পরিয়েছি, যেখানে নিয়ে যাওয়ার হোক নিজের টাকা দিয়ে নিয়ে গেছি। আজকে তারা বেরিয়ে গেছে, বলছে আমরা এখানে থাকবো না। আমরা তখন একটু কষ্ট লাগে খুব পরিমাণে, কারণ তার বাবা মাকে তো আমরা ভালোবেসে সেই বাচ্চাটার দিকে ইয়ে করিনি, আমরা তাই বাচ্চাটাকে ভালোবাসি বলে তার দিকে তাকিয়ে এত কিছু করেছি, বাবা মাটার জন্য না। একদম ঠিক আছে, কারণ আমরা সবসময় চাই যে আমাদের হাত ধরে কোনো মানুষ যদি ওঠে সব থেকে বেশি খুশি আমরা অবশ্যই, আমাদের নাম নিক চাই না নিক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। শিক্ষক যারা তারা এটাই চায়। তো এটা খুব কষ্টের বিষয় যে যে মানুষগুলোর জন্য আমরা এত কিছু করলাম, একজন না প্রতিটা মানুষ সেরকমভাবে মানে বেরিয়ে যখন যায় খুব কষ্ট হয়। এখনকার দিনে এটা খুব কমন হয়ে গেছে যে কোনো বাচ্চা আসলো 1 বছর নাচ শিখলো, সে যদি কোনো টিভি চ্যানেলে না চান্স পায় সে বেরিয়ে যায়। সে তাকে টিভি চ্যানেলে 1 বছরের ভিতরে কি করে ওইটাই টার্গেট, টিভি তার বাচ্চা নাচ শিখুক চায় না শিখুক এটা কিছু আসে যায় না। তার বাচ্চাকে যখন দিয়েছে, অ্যাকচুয়ালি যখন আমরা বলি যখন ঠাকুর তৈরি হয় তখন মাটি থাকে, সেই মাটিটা আস্তে আস্তে ঠাকুরের রূপ ধারণ করে,
সেই মানুষটা, যে মানুষটা এই রূপটা ধারণ করায়, সেই মানুষটা কিন্তু কেউ নাম নেয় না, সেই ঠাকুরটা ভালো হয়েছে সবাই বলে। একদম একদম। তো এটাই হচ্ছে বিষয়। যখন ওরা মাটি থাকে তখন আমাদের কাছে দেয়, যখন সে আস্তে আস্তে কাঠামোর মাধ্যমে তারা যখন রূপ ধারণ করে তখন আস্তে আস্তে আমাদেরকে বলে যায়। আর এটা হতে হতে আমাদের কোথাও গিয়ে মনে হয় যে আমরা আর কষ্ট হয় না, কোথাও কি মনে হয় এখন আর কষ্ট হয় না, কিন্তু না, মেনে নিতে শিখে গেছে। হ্যাঁ, না, তো সত্যি কথা বলতে গেলে কষ্ট এখনো, তাই সেই বাচ্চাগুলোকে মিস করি। সেই বাচ্চাগুলো তো আমাদের কাছেই নাচ শিখেছে, সেই বাচ্চাগুলো কিন্তু কোনো দোষ নেই। না 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 না, এখনো যারা যারা আমাদের কাছ থেকে বেরিয়েছে খুব মিস করি তাদেরকে, সত্যি কথা। এটা শিক্ষকই একমাত্র বুঝতে পারবে যে এই কষ্টটা, যে যাদেরকে হাতে ধরে শেখালাম বিনা স্বার্থে, নিজের পরনের বস্ত্র তাদেরকে পরিয়েছি, কোনো ফিজ নিইনি, সেই জন্য কষ্ট হয়। আমি যদি ফিজ নিতাম, সে যদি বেরিয়ে যেত, গিভ এন্ড টেক পলিসি যদি হতো, এক্স্যাক্টলি তাই, তাহলে কিন্তু সেই কষ্টটা হতো না। ঠিক আছে, যাদের জন্য এত কিছু করলাম তারা লাস্টে চলে গেল, এটা খুব খারাপ। এবং যখন জানতে পারি আরো যে আজকে আমার কাছে 300-400 টাকা বেতন তারা দিতে পারতো না, গরিব ছিল বলে আমি নিতাম না তাদের কাছে, তারা অন্য ডান্স একাডেমিতে 2500-2600 টাকা মাসিক বেতন দিয়ে তারা কিন্তু তার বাচ্চাকে নাচ শেখাচ্ছে, তখন আরো বেশি কষ্ট হয়। মানে যে ঠকিয়ে গেছে, বোকা বানিয়েছে। এক্স্যাক্টলি তাই, খুব খারাপ লাগে যে আমি তাদের বাচ্চাদেরকে কোনো সময় চাইনি যে কোনো খারাপ নজরে মানুষ দেখুক। এখনকার দিনে না ওই সবাই ভাবে কি স্টেজে উঠলে পরেই আমার মেয়ে খুব ভালো, সেই মাস্টারের কাছেই আমি দেবো। এখনো অনেক বাচ্চারা আছে, গার্জিয়ানরা আছে অ্যাকচুয়ালি, তার বাচ্চাদেরকে ভর্তি করে যে ওই স্টেজ করানোর জন্য। সোনালী মাঠে যেমন আমাদের একটা অনুষ্ঠান হয়, সোনালী মাঠে যে অনুষ্ঠানটা হয় এপ্রিল মাসে, চৈত্র মাসে, হাই স্কুলের মাঠ, হ্যাঁ, তো ওখানে নাচানোর জন্য কিন্তু অনেকে মাস্টারদের কাছে ভর্তি করে, সারা বছর কম্পিটিশন করায় বাচ্চাদেরকে, সে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক চাই না হোক, সেখানে অডিয়েন্স থাকুক চাই না থাকুক, একা নেচে আসবে 4 জন স্টুডেন্টের ভিতরে, প্রথম সেকেন্ড দ্বিতীয় তৃতীয় চতুর্থ, একটা রোগ। আর হ্যাঁ, তো আমি কোথাও গিয়ে এই জিনিসটা অ্যাভয়েড করি। একটা নাচ করো, একটা স্টেজ করো, কিন্তু দর্শক যেন সেখানে দাঁড়িয়ে তোমার নাচটা দেখে, সেরকম জায়গা থেকে তোমাকে যেন সম্মান করে, সেই স্টেজটাই তুমি যাও। ওই 10 জায়গায় নেচে বেড়ালাম, কেউ দেখলো না, কিছু করলো না, ফেসবুকে ওই একটা টফি দেখিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় ও করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আমি কম্পিটিশন করাই না বলে আমার কাছে থেকে অনেক স্টুডেন্ট চলে গেছে, আমি তাও করাই না। আমার কাছে আসো, নাচ শেখো, প্রকৃত ডান্সার যদি তুমি তৈরি হতে পারো, আজ না হোক কাল মানুষ তোমাকে এমনিই চিনবে। একদম কম্পিটিশন করতে হবে না। এক্স্যাক্টলি তাই, তোমার ভিতরে যোগ্যতা থাকলে তুমি ইঁদুর দৌড়ে দৌড়ানোটা একটা অভ্যাস হয়েছে, ইঁদুর দৌড়ে দৌড়াতে হবে, ফার্স্ট হতে হবে, তোমাকে কিছু করে দেখাতে হবে, এবং সেটা ভীষণ কম সময়, অল্প সময়ের মধ্যে তুমি জনপ্রিয়তা পাও। এবং এই যে ধরো তুমি বাচ্চাদেরকে শেখাচ্ছ, এবার এখন যেমন একটা ট্রেন্ড এসছে, কত দেবেন একটা প্রোগ্রামে যাওয়ার আগে, কত দেবেন, কেন করব, আমার লাভটা কি, এটা তোমাকে কিভাবে এর ফেসগুলো করো, এইগুলি সম্মুখীন? অ্যাকচুয়ালি আমাদের সময় তো এইসব ছিল না। না না, আমাদের সময় আমাকে যে প্রোগ্রামে নিয়ে যেত ফার্স্ট, আমি ভাবতাম আমাকে বারবার স্টেজে ওঠাক, বারবার স্টেজে ওঠাক, আমি নাচ করব। এটা তো তোমার তো খিদে ছিল। হ্যাঁ, আমাকে বাসে নিয়ে যেত, আমাকে একটু বাদাম খাওয়াতো, ট্রেনে নিয়ে যেত শসা খাওয়াতো। এখন খুব কম শসা লোক ওঠে ট্রেনে, কিন্তু সেই সময় উঠতো, ট্রেনে ছিল পেয়ারা উঠতো। তো আমাকে ওইটুকুনিতে আমি সন্তুষ্ট ছিলাম যে আমি এটা স্টেজে নাচ করছি, বারবার আমাকে নাচতে ওঠাক। এটা তো একটা, দেখো আমি যখন মাধ্যমিক পরীক্ষাটা দিলাম তখন একটা ব্যান্ডে অ্যাঙ্কারিং করি, তখন আমরা ব্যান্ডে যাই কি ওই যে 407 গাড়িগুলি আছে ওই রকম গাড়ি নিয়ে, ছোট ব্যান্ড। এইবার এসে আমাদেরকে এই কালীবাড়ি নামিয়ে দিত, রাত 3টের সময় কালীবাড়ি নামছি। আমার বেশ মনে আছে তখন জ্যাকসন শু সবে উঠেছে, জ্যাকসন টক 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 করে আওয়াজ হতো, 2 পায়ে সাদা রঙের শু। তখন কি অ্যাঙ্কার যারা ছিল তারা সব সাদা জামা প্যান্টই পরতো, একটা সাদা ব্যাগ ছিল আমার, লাইট নেই, আলো অন্ধকারের মধ্যে আমরা কিন্তু ওই হাঁটতে হাঁটতে রাত 3টের সময় বাড়ি এসেছি, আমার থেকে প্রায় 1.5 কিলোমিটার এটা। তখন যেন মনে হতো যে আমাকে সুযোগ দিয়েছে, এটা আমাদের কাছে অনেক অনেক। কিন্তু আজকে যদি ধরো, তারা সুযোগ নয়, তারা বলছে আমাকে নিচ্ছে, তার মানে লোকটা ঠেকে গেছে। অতএব কত দেবেন, পারিশ্রমিক চাই এখন। হ্যাঁ, কত দেবেন, এমনকি এই গার্জিয়ানগুলো নাকি এরকম চাইছে আজকাল, যে আমার বাচ্চা আপনার কাছে শিখছে, আপনার নাচ করে দেবে, পয়সা দেবেন না। এইগুলো ফেস করো কেমন?
আমরা যখন শুরু করেছিলাম অনেক সময় আমরা সাইকেল নিয়েও প্রোগ্রামে গেছি, আমরা অটোর পিছনে ঝুলে, সেই সময়কার দিনে রাস্তাও ঠিক মতন ছিল না, সারা রাস্তা ধুলো খেতে খেতে প্রোগ্রামে গেছি। পয়সা তো পড়ে মরুক। হ্যাঁ, না আমার এখনো মনে আছে যে আমি যে মাস্টারের কাছে পড়তাম সেই মাস্টার আমাকে খুব মার মেরেছিল যে আমি নাচ করি বলে, কারণ মাস্টার মশাইদের এই অধিকার দেওয়া থাকতো। হ্যাঁ, এবং আমাকে রাত্রিবেলা নাচ করানোর পরে আমাকে যে পেমেন্টটা দিয়েছিল সেটা ছিল 15 টাকা। আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি ছিল। এবং কোথাও গিয়ে একটা প্রোগ্রামে পাড়ারই একটা নাচ করতে উঠেছিলাম স্টেজে। খুব পপুলার একটা গান ছিল, দয়াল বাবা কলা খাওয়া। একদম একদম। তখন ধুতিও পড়তে জানতাম না, একটা লোক আমাকে ধুতি পরিয়ে দিয়েছিল। তো সেই নাচ করে আমাকে 60 টাকা পেয়েছিলাম পুরস্কার, যাকে ছুট বলে। হ্যাঁ, এবার সেখান থেকে আমাকে বাড়ি আসতে গেলে হেঁটে হেঁটেই আসতে হবে। এবার আমি যখন আসছি তখন আমার স্যারের বাড়ি পড়ে, যে মাস্টারের কাছে পড়তাম সে মাস্টারকে আমি দেখিয়ে এসেছিলাম আমি আজকে নাচ করে 60 টাকা পেয়েছি। ঠিক আছে, তো রিসেন্টলি এখন ওই মাস্টারই আমাকে ফোন করে বলে যে সেদিনকে মেরেছিলাম তার জন্য তুই কিছু মনে করিস না, আজকে তোকে এই পজিশনটাই দেখে আমার খুব আনন্দ হয়। একদম, সত্যিকারের শিক্ষকদের সেটাই তো উচিত। তো এই যে গার্জিয়ানরা এখন পেমেন্ট, এই যে বিষয়টা চলে এসছে, সেই সময়কার দিনে আমরা 15 টাকাতে নাচ করেছি, আর এখনকার দিনে যখন আমরা স্টেজে উঠি, সত্যি কথা বলছি, যদি আমার রাত্রিবেলা আমাকে যদি 700 টাকাও পেমেন্ট দেয় বা 1000 টাকাও পেমেন্ট দেয় একজন কোরিওগ্রাফার হিসাবে, তখনকার দিনে কি হতো, বারবার নাচতে উঠতাম, আমাকে নাচাও, আমি স্টেজে উঠবো, পারফরমেন্স করব। এখনকার দিনে মনে হয় না যে পারফরমেন্স করি, একটা নাচ যদি উঠি তার মানে পেমেন্টটা আগে দাও। এটা কোথাও না এই যে পুরো বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, কালচারটাই চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা মনে হয় এখন। ভালোবাসাটা কমে গেছে কি কোথাও, কিছু কিছু মানুষের কাছে ভালোবাসাটা কমে গেছে। কিন্তু গার্জিয়ানরা যে আমার গার্জিয়ানরা আমার কাছে কোনোদিনও টাকা চায়নি। অন্য গার্জিয়ান যারা বেরিয়ে গেছে না, তারা এখন ডান্সার হয়ে গেছে আমার এখান থেকে। এবার তারা যদি এখন কোথাও প্রোগ্রাম করে, তাদেরকে যদি নিয়ে আসতে হয়, তারা পেমেন্ট চায়। আমার গার্জিয়ানরা পেমেন্ট চায় না, মিথ্যা কথা বলবো না। তারা চায় যে স্টেজে উঠুক, আমার বাচ্চারা প্রোগ্রাম করুক। স্টেজ আর রিহার্সেল রুম দুটো কিন্তু আলাদা। রিহার্সেলে যদি 100% দেয়, স্টেজে গিয়ে 50% হয়ে যাবে। এটা বাস্তব কথা, আমাদের হয়। দেখো, শেখার স্টেজ করা, একটি বাচ্চা শিখছে, শেখার স্টেজ করা, এর মধ্যে যে ফারাক, গার্জিয়ানরা এটা কতটা বোঝে? কিছু কিছু গার্জিয়ান তো বোঝে অবশ্যই, খারাপের মাঝখানেও ভালো আছে। কিন্তু আমি মনে করি না, আমার এখানে যত স্টুডেন্ট আসে বেশিরভাগ ভালো, 1-2% খারাপ আছে, থাকবেই, সব জায়গাতে এরা থাকবেই। কিন্তু ওই 1-2% বাদবাকি মানুষজনদেরকে খারাপ করে দিচ্ছে, তাদের মেন্টালিটি। তারা স্যারদের সাথে যেভাবে আচরণটা করছে সেটা দেখে অন্য মানুষ সেই আচরণটা করতে সাহস পাচ্ছে। এই জিনিসটা এখন হচ্ছে খুব পরিমাণে। বাট যারা সম্মান করার অ্যাকচুয়ালি তখনও দেখেছি, এখনও দেখছি, তারা কিন্তু সম্মান করেই আছে। এই জিনিসটা তাদের ভিতরে পরিবর্তন হয়নি। কোথাও গিয়ে শিক্ষা, এই জিনিসটা, শিক্ষার যে খিদে বা একটা কিছু বলবো, শিক্ষা যে বিষয়টা, সেই বিষয়টা তাদের ভিতরে আছে। শিক্ষাটাও দরকার পড়ে, মানে খিদেটা, শেখার খিদে। তো এই গার্জিয়ানগুলো ছিল বলে আজকে হয়তো কোনো জায়গায় গিয়ে মনে হয় যে হ্যাঁ, বাচ্চাগুলোর তো অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, তো এদের জন্য তো আমরা আজকে এখানে, এদেরকে শেখানোর জন্য আমরা এখানে। ওদের কথাটা কেনই বা আমরা মাথায় নেব? তারা তাদের মতন বলুক, আমরা আমাদের মতন কাজ করে যাই। আজকে কাজ করতে করতেই তো আজকে এই জায়গায়। একদম একদম, আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। হ্যাঁ, আরেকটা বিষয় বলবো, এই যে নাচের স্কুল, ডান্স একাডেমি, সং একাডেমি, চারিদিকে পোস্টার, হ্যান্ডবিল, পোস্টার, ফ্লেক্স, তোমার কি মনে হয় আদতে এগুলির প্রয়োজন আছে একটা স্কুলের ক্ষেত্রে? কি মনে হয় প্রসঙ্গে? কোথাও গিয়ে আছে, আবার কোথাও গিয়ে নেই। একটা সময় যদি তোমার কর্মটা ঠিকঠাক হয়, তাহলে তোমার ফ্লেক্সের দরকার পড়বে না। সাপোজ দেখা গেল আমি একটা নতুন জায়গায় ক্লাস খুলছি, এই ঘটনাটা সত্যি ঘটনাই বলি। আমি একটা নতুন জায়গায় ক্লাস করেছিলাম, তো সেখানে কিছু ছোট ছোট ব্যানার বানিয়েছিলাম। আমাদের সামর্থ্য খুব কম টাকা বেতনে আমরা নাচ শেখাই, তার ভিতরে ফ্রি। তো সেক্ষেত্রে আমাদের এত বড় টিমটাকে চালানো একটা ভীষণ বড় ব্যাপার, সবাইকে পেমেন্ট দিতে হয়, সবার একটা নিজস্ব ফ্যামিলি আছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে না ফ্লেক্স ছাপানোর মতন টাকা হয়তো আমাদের কাছে থাকে না। তা আমরা খুব কষ্টে কটা ফ্লেক্স আমরা বার করেছিলাম। তো আমরা সেখানে নতুন যখন ক্লাস খুলছি, তো সে মানুষজনদেরকেও জানানো উচিত যে আমরা ওখানে ক্লাস ওপেন করছি। যোগ্যতা তো আসবে তারপরে দেখাবো, তার আগে কি করে দেখাবো? একদম। তো আমরা ফ্লেক্স দিয়েছি। ফ্লেক্স অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় দেওয়া হয়? বাজারে,
স্কুল, কলেজ, মেন যে জায়গাগুলো যেখানে মানুষ গ্যাঞ্জার হয় সেখানে দেয় স্বাভাবিকভাবে। আমরা সেরকম জায়গায় দিয়ে এসেছি। তো স্কুলের সামনে দিয়ে এসেছি, কোথাও কলেজের সামনে দিয়ে এসেছি, কোথাও বাজারের সামনে দিয়ে এসেছি। তো কোনো এক ক্ষেত্রে আমরা যে স্কুলটার সামনে ফ্লেক্সটা দিয়েছিলাম তার বিপরীতেই কোনো একজন টিচারের বাড়ি ছিল, সিনিও একজন নৃত্য শিক্ষক। আমি ফ্লেক্সটা দিয়ে বাড়ি যেতে পারিনি সেখান থেকে। সেই নৃত্য শিক্ষক ফেসবুকে আপডেট খুব বাজে ভাবে যে আমার কাছ থেকে স্টুডেন্ট নিয়ে চলে যাবে বলে হয়তো আমার বাড়ির সামনে ফ্লেক্স দিয়ে গেছে। এমনকি এরকমও শুনতে হয়েছে যে তোমার কাছে স্টুডেন্ট নেই তা আমাকে বলতে পারতে, আমি তোমাকে স্টুডেন্ট দিয়ে দিতাম। এরকমভাবে বাড়ির সামনে ফ্লেক্স দিয়ে যাওয়ার কি দরকার? তো তার এক সপ্তাহ পরে আমি একটা ছোট্ট 1.5x3 ফ্লেক্স দিয়েছিলাম। ও আমার ক্লাসের সামনে, যেখানে আমি ক্লাসটা ওপেন করেছি, সেখানে এই শিক্ষক 40x50 বড় ফ্লেক্স দিয়ে গেছে। তো আমি বেসিক্যালি মনে করি আমার ভিতরে যদি যোগ্যতা থাকে, কারোর ফ্লেক্স দেখে আমার স্টুডেন্ট কোথাও যাবে না। একদমই তাই। তাহলে সে কতটা তার কাজের উপরে কি বলবো, কনফিডেন্ট, হ্যাঁ, যে একটা ফ্লেক্স, ছোট্ট একটা ফ্লেক্স দেখে সে ঘাবড়ে গেছে যে আমার কাছ থেকে হয়তো তাহলে স্টুডেন্ট নিয়ে চলে যাবে বলে হয়তো এখানে ফ্লেক্স দিয়ে গেছে। কিন্তু আমি কিন্তু তার বাড়ি দেখে কিন্তু ফ্লেক্সটা দিইনি। আমি দেখেছি স্কুলের সামনে একটা গাছ পেয়েছি, সেখানে আমি ছোট্ট একটা ফ্লেক্স টাঙিয়ে দিয়ে এসেছি। আমি ফ্লেক্সটা না দিলেও কিচ্ছু আসে যেত না। কিন্তু বনগাঁতে কিন্তু আমার কোনো জায়গায় কোনো ফ্লেক্স পাবেন না। আমার ওখানে কোনো ফ্লেক্স নেই, কারণ আমার দরকার পড়ে না। আজকে যারা লক্ষ লক্ষ টাকার ফ্লেক্স, যাদের অ্যাকচুয়ালি সমস্ত জায়গায়, এনি কোনো টোটো নেই তাদের ফ্লেক্স নেই, এন কোনো গাছ নেই যে তাদের ফ্লেক্স নেই, তাদের কিন্তু ক্লাসে স্টুডেন্ট নেই। হয়তো ফ্লেক্স দেখে স্টুডেন্ট তোমার কাছে আসবে, তোমার কাছে ভর্তি হবে, কিন্তু স্টে করবে না, থাকবে না যদি তার শেখানোর কোনো ক্ষমতা না থাকে। হ্যাঁ, এটা বাস্তব কথা। তো আমি সেক্ষেত্রে মনে করি যে আমার কাছে যে বাচ্চাগুলো আসছে শিখতে, আজকে 10টা স্টুডেন্ট থেকে 450 স্টুডেন্ট, কম নয়, কম দিনের বিষয় না, অনেকটা সময়, অনেকটা যুদ্ধ। তা এই যে বাচ্চাগুলো শিখেছে আমার কাছে, যে 10টা স্টুডেন্ট, সে আরো 20টা স্টুডেন্টকে ভর্তি করেছে। একদম ওই 20টা স্টুডেন্ট আর 50টা স্টুডেন্টকে নিয়ে এসেছে। আজকে এইভাবেই কিন্তু চেন ওয়াইজ আমার স্টুডেন্ট বেড়েছে। ওই ফ্লেক্সের জন্য না, বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য না। বনগাঁ কাউকে প্রতিযোগী মনে করো? প্রতিযোগী একজনই, সুব্রত চক্রবর্তী। আমি যদি মনে করি কাউকে প্রতিযোগী, তাহলে পরে কি হবে, বা কম্পিটিটর যাতে আমি কাউকে মনে করি, তো সেক্ষেত্রে কি হবে, যখনই তাকে ক্রস করব না, আমার ভিতরে একটা অহংকার চলে আসবে। একদম। আর তাকে যদি আমি কম্পিটিটর মনে করি, তার মানে সে টপ, আমি টপ লেভেলে যে আছে তাকে কম্পিটিটর মনে করব। তো সেক্ষেত্রে কি হবে, ওকে যখন আমি ক্রস করব না, তখন আমার মনে হবে যে আমার পরে আর কেউ নেই। কিন্তু আমি নিজেকে কোনোদিনও হারাতে পারবো না। আমি তাই জন্য কম্পিটিটর আমি নিজেকে মনে করি, কারণ আমি কালকে যা করেছি আজকে তার থেকে আমাকে বেটার করতে হবে। কালকের সুব্রতর সাথে আজকের সুব্রত। আর আমি প্রতিটা আমার স্টুডেন্টকেও সেই জিনিসটাই শেখাই। কম্পিটিশন কিন্তু বাইরের কারোর সাথে না, তোমার নিজের সাথে। কম্পিটিশন যখনই লোকের সাথে করবা, সে কোনো না কোনো সময় তোমার কাছে হেরে যাবে, অথবা তুমি হেরে যাবা। তুমি হেরে গেলে তোমার মন ভেঙে যাবে, আর তুমি যদি জিতে যাও তোমার অহংকার বেড়ে যাবে, যে তাকে আমি হারিয়ে দিয়েছি, সে টপ লেভেলে ছিল। কিন্তু নিজের সাথে যখন কম্পিটিশনটা হবে, সারাটা জীবন তাকে লড়ে যেতে হবে। একদম। আগামীতে কি পরিকল্পনা? আমার থ্রু যদি কোনো স্টুডেন্ট আজকে পরিচিতি লাভ করে, সেটা আমার কাছে বড় প্রাপ্তি হবে। এবং আমি একটা জিনিস নিয়ে এগোচ্ছি, আমার লক্ষ্য একটাই, যে প্রতিটা মানুষ এখনকার দিনে না ওই জি বাংলা, কালার্স বাংলা, স্টার জলসার এই বোর্ডে এগোচ্ছে। কিন্তু কোথাও দাঁড়িয়ে কিছু কিছু সিঙ্গার এরকম আছে, কিছু কিছু ডান্সার, কিছু কিছু ক্রিয়েটার অ্যাকচুয়ালি তারা এতটা পরিমাণে স্ট্রং নিজের প্রোফাইলটা তৈরি করেছে, তাদের কোনো শেল্টারের তলায় দাঁড়ানোর কোনো দরকারই পড়ে না। আমি এরকম কিছু তৈরি করার চেষ্টা করছি, যে RDX ডান্স একাডেমি এমনই একটা শেল্টার হোক যে মানুষ এর শেল্টারের তলায় দাঁড়ালে পরে তাদের প্রোফাইল এমনি তৈরি হয়ে যাবে। আমি এরকম কিছু তৈরি করার চেষ্টা করছি, যে আমি খাটবো কিন্তু পা ছাড়বো না। বাহ, তার মানে RDX ডান্স গ্রুপ আসলে একটি বট গাছ, তাই তো? চেষ্টা, বট গাছ হওয়ার চেষ্টায় আছে। আর আমি আমার থ্রু আমি যত এগোবো, আমি যদি 1 পা এগোই, আমার স্টুডেন্টকে আমি 10 পা এগিয়ে নিয়ে যাবো। আমার লক্ষ্য এটাই। আমার প্রতিটা বাচ্চা আজকে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রকল্প থাকে, আমাদের CM হোক বা প্রধানমন্ত্রী হোক, আমারও কিছু একটা প্রকল্প আছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, যেটা কারোর নেই এখনো অবধি, কোনো একাডেমি নেই। যে প্রকল্পটা হচ্ছে, আমি ফ্রি অফ কস্টে
তাদেরকে ভিডিও শ্যুট করাই, এবং সে লেভেল 1-এর বাচ্চা হোক অথবা লেভেল 6-এর বাচ্চা হোক, সবাই করবে। যারা আমার কাছে ভর্তি হবে ফ্রি অফ কস্টে, না কোনো ভিডিও এডিটিং চার্জেস নেবো, না ক্যামেরা চার্জেস নেবো, পুরো সেট আপের মাধ্যমে তাকে একটা টাকা খরচা করতে হবে না, টোটালি ফ্রি অফ কস্টে তাকে দিয়ে আমরা ভিডিও শ্যুট করাবো, এবং সেই ভিডিওটা আমরা তাদের হাতে তুলে দেবো, সেই গার্জিয়ানদের কাছে। কারণ আমরা যখন এখন স্টেজের সামনে নাচি না, স্টেজে পারফরমেন্স করি, অডিয়েন্সটা খুব পরিমাণে কম থাকে। আগে যে পরিমাণে গ্যাঞ্জার হতো সেটা কিন্তু এখন হয় না, এখনো হয় না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সেক্ষেত্রে লোক কমে গেছে প্রতিটা প্রোগ্রামে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যখন সেই জিনিসটা, সে কি শিখছে, সে ভালোও শিখতে পারে, খারাপও শিখতে পারে। আজ যে খারাপ, সে কালকে ভালো হবে, ঠিক আছে? যে আজকে ভালো, সে পরের দিন আরো বেশি ভালো হবে। ভালোর তো শেষ নেই। আমরা তাই জন্য প্রতিটা স্টুডেন্টদেরকে ভিডিও অ্যাটেন্ড করাই, এবং টোটালি ফ্রি অফ কস্টে। এটা ওয়েস্ট বেঙ্গলে কোনো একাডেমি করায় না, আমরা করাই একমাত্র এটা। আমরা তার জন্য কোনো চার্জেস নিই না প্রতিটা গার্জিয়ানদের কাছ থেকে। তাদের বাড়ির ড্রেস থাকলে সেটাই পরাক, তার যদি নাচের ড্রেস নাও থাকে বাড়ির ড্রেস পরে করাক, কিন্তু নাচটা তাকে ঠিকঠাক করে আনুক। আমরা সেটা ক্যামেরার মাধ্যমে লোকের সামনে পৌঁছে দেবো, যাতে তার বাচ্চাটাকে মানুষজন চিনতে পারে। এটাই আমার লক্ষ্য, প্রতিটা মানুষ। এবং ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে আজকে আমার ফেসবুক পেজে 1,30,000 ফলোয়ার্স আছে। আমার একাডেমির কয়েকশো বাচ্চার ভিডিও ভাইরাল, যেটা অলরেডি 40 লক্ষ 50 লক্ষ ভিউ আছে, 60 লক্ষ পর্যন্ত ভিউ আছে। এরকম অনেক বাচ্চা আছে যাদের ভিডিও কিন্তু ভাইরাল, প্রতিটা নাচ ভাইরাল তাদের, এবং লোকের কাছে পৌঁছতে যাচ্ছে, মানুষজন চিনতে তো পারছে। এটাই তো সব থেকে বড় পাওনা একজন ডান্সারদের কাছে। তারা নাচ শিখছে, তাদের প্রতিভাটা লোকের সামনে তুলে ধরছে। এখন আমাদের কাছে যখন ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমাদের হাতেই যখন ক্ষমতা আছে, তাহলে আমরা কেন তুলে ধরবো না? শিল্পী চায় দেখাতে আমি কি কাজ করছি, আমার সুপ্ত শিল্প সত্তাকে মানুষের মাঝখানে হাজির করতে। একদম তাই। আচ্ছা, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো সমাজে শিল্পীদের সম্মান ভীষণ কম, বিশেষ করে যারা ধরো ওয়েস্টার্ন ডান্সার, তবলা বাদক, বা এই রকম যারা মানে যারা পিছনে কাজ করে, এদের কখনো কোথাও সম্মানে ডাকা হয় না বা সম্মান দেওয়া হয় না সরকারি বা বেসরকারি সংস্থাতে। গুণীজন বলতে এরা নয়, গুণীজন বলতে অন্য সবাই। এই ক্ষেত্রে কি কখনো কোনো ক্ষোভ তৈরি হয়েছে? 2016 সালে যখন আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল, তারপরে এই সম্মানটা মানুষের কাছে পাইনি। সেই সম্মানটা যে আমি পাবো, সেই আশাটা আস্তে আস্তে চলে যাচ্ছিল। তাও কোথাও গিয়ে যেন ছিল যে একাডেমিটা আলাদা জিনিস, সেখান থেকে তো আমি একটা সম্মান কারোর কাছ থেকে পাচ্ছি, আবার কারোর কাছে পাচ্ছি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোথাও গিয়ে যে সমাজ আমাদেরকে যে সম্মানটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত, সেটা লুকিয়ে পড়ছিল, পিছিয়ে যাচ্ছিলাম আমরা সেই সম্মানের থেকে। 2022 সাল, 6 বছর পর, 2016 সালের পর আমরা 2022 সালে ফার্স্ট নাচ করি সেই সোনালী মাঠে, যেই মঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ভিতরে জেদ ছিল যে আমরা নাচ করব না বনগার বুকে আর। 2016 সালে নাচতে নাচতে একটা শিল্পীকে যখন নামিয়ে দিয়েছে, এটা আমার খুব লেগেছিল। একদম 2022 সালে যখন আমাদের পৌরসভার মাননীয় চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় আমাকে ফার্স্ট অনুষ্ঠানের জন্য ডাকে, এবং তাতে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, ওনার সাথে আমার কোনো টাকা পয়সার কোনো কন্ট্যাক্ট হয়নি, বা তিনি আমাকে বলেনি কিন্তু যেখানে নাচ করার জন্য তাকে আমাকে টাকা দেবে। কিন্তু নাচের পরে সেই মানুষটা আমাদেরকে 10,000 টাকা এবং পৌরসভা থেকে একটা বড় ট্রফি আমাদের হাতে তুলে দেয়। এটা কোথাও গিয়ে ওই 6 বছরের যে কষ্টটা, সেটা মুছে গেল। এই যে সম্মানটা সেই থেকে এখন সেই মানুষটা দেয়, ভগবানের কাছে প্রার্থনা করি সেই মানুষটা সারা জীবন বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। সে সম্মান নাই করতে পারে এরপরে আমাকে, কিন্তু সেই মানুষটা যে সম্মানটা আমাকে দিয়েছে আমি সারা জীবন রাখার চেষ্টা করব, এবং সেই মানুষটাকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করব। একদম। বনগাঁ পৌরসভা আজকে আমাকে অনেক সম্মানে সম্মানিত করেছে। বেস্ট কোরিওগ্রাফার হিসেবে আমাকে সম্বর্ধনা দিয়েছে বনগাঁ থেকে। 2022 সালের পরে সবকিছু হয়েছে আমার। কিন্তু এই যে ধৈর্য 6টা বছর ধৈর্য ধরেছিলাম আমি, রেখে যাওয়া ধৈর্য। যে বিএসএফ ডান্সটার জন্য আমরা এত কিছু করেছি, সেই বিএসএফ ডান্সটাই কিন্তু 2022 সালে আমরা অ্যাটেন্ড করি, এবং সেই নাচটাই আমাদের সম্মান আবার ফিরিয়ে নিয়ে এসছে। এবং ওই মানুষটাকে ধন্যবাদ জানাই
বনগাঁ পৌরসভাকে ধন্যবাদ জানাই, একদম। এবং প্রতিটা মানুষ এখনো সোনালী মাঠে যারা অনুষ্ঠান দেখতে আসে, প্রচুর গ্যাঞ্জার হয়। আমাদের সোনালী মাঠটা এমন একটা মাঠ যেখানে প্রচুর দর্শক আসে, হয়, হ্যাঁ, প্রচুর ভিড় হ্যাঁ। থাকে। এখন একটা জিনিস এমন ট্রেন্ডিং হয়ে গেছে, যেদিনকে আমাদের অনুষ্ঠান থাকবে সেদিনকে বেচা কেনা হয় না সোনালী মাঠের অনুষ্ঠানে, একদম। কারণ সমস্ত মানুষ মেলা ছেড়ে আমাদের অনুষ্ঠান দেখতে চলে আসে। তার মানে এটুকুনি বোঝা যায় যে ভালো কিছু দেখার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে। এই জিনিসটা খুব ভালো লাগে, এবং এবছরও আমরা এরকম কিছু লক্ষ্য নিয়ে এগোচ্ছি। যে দেখুন, অ্যাকচুয়ালি সব থেকে বেশি দামি জিনিস কি জানেন তো একটা মানুষের কাছে? সেটা হচ্ছে সময়। টাকা পয়সা আজ আছে কাল চলে যাবে, একদম, কিন্তু সময় একবার চলে গেলে সেই জিনিসটা কিন্তু ফেরত পাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যে মানুষজনরা দেখছে বসে, তারা কিন্তু অনেকটা সময় আমাদেরকে দিচ্ছে, তার মানে খুব দামি জিনিস দিচ্ছে। সেই সময়টা আমরা তাদেরকে নষ্ট হতে দেবো না, ওরা যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পরিশ্রম করছি এবং পরিশ্রম করব যতদিন উপরওয়ালা এই সঙ্গ দেবে, উপরওয়ালা যতক্ষণ শরীরের সঙ্গে আছে। এক্স্যাক্টলি তাই। ততদিন আমরা চেষ্টা করব যে সামনে বসে থাকা অডিয়েন্স যেন একটা মুহূর্তের জন্য বিরক্তি ফিল না করে, বোরিং ফিল না করে। একদম, আমরা এটাই চেষ্টা করব। আমরা জানি আমাদের পারিশ্রমিক অনেক কম, আমি জানি আমাদের সম্মান এখনো অনেক জায়গায় পাই না, হ্যাঁ, এখনো ক্লাসিফিকেশন করা হয়। অনেক সিঙ্গার স্টেজে উঠে কিন্তু উল্টোপাল্টা গান করে, বদনাম কিন্তু সিঙ্গারদের হয় না। কিন্তু ওয়েস্টার্ন গানের উপরে যদি কোনো একজন ব্যক্তি বাজে নাচ করে কোনো জায়গায়, সেটা আমাদের বদনাম হয়ে যায়। তো এই জিনিসটাকে মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে, এবং এগোচ্ছি, থেমে থাকবো না। যতদিন নিঃশ্বাস চলবে ততদিন আমরা কাজ করে যাব, এইটুকুনি চাই। যা হোক, অনেকক্ষণ কথা হলো, অনেক কথা হলো। RDX তার সমস্ত কিছু উপড়ে দিল, তার ভালো লাগা, ভালোবাসা, ক্ষোভ, দুঃখ কোনো কিছু গোপন করেনি। তবে RDX এর যুদ্ধ আর RDX এর কম্পিটিশন শুধু RDX এর সাথেই, সুব্রতর সাথে সুব্রতর, রাহুলের সাথে রাহুলের। কালকের রাহুল আর আজকের রাহুল, এই হচ্ছে কম্পিটিশন। বন্ধুরা, আজ কিন্তু আমরা শেষ করব, এই পর্যন্তই। আর একটু সময় পেলে ভালো হতো, কিন্তু আরও একদিন রাহুল এবং সুব্রত দুজনের জন্য আরও কিন্তু সময় দিতে হবে আমাদের। এবং এই ভিডিওর মাধ্যমে একটুখানি ডিস্টার্ব করলাম, আমি ধন্যবাদ জানাই দাদা তোমাকে, যে এতটা মুহূর্ত একটা মানুষকে বসিয়ে কথা বলা, আজ পর্যন্ত হয়তো সেই জিনিসটা হয়নি। একজন শিল্পী, একজন কোরিওগ্রাফার, একজন নৃত্য শিক্ষককে কেউ বসে থেকে একটা কথাও সেরকমভাবে জিজ্ঞেস করে না আমাদের কাছে। তাদের পিছনে অনেক স্বার্থ থাকে। তো এই যে 1.5-2 ঘন্টা ধরে আমরা কথা বলছি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকলো আজকের দিনে। এবং ধন্যবাদ জানাই, এত খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। আমি আমার গার্জিয়ানদেরকে ধন্যবাদ জানাই, তারা প্রতিটা মুহূর্তে এরকম কিছু গার্জিয়ান আমি পেয়েছি, ভগবান করুক ওরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, যে ওদের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে। আমার টিম মেম্বার, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকে। রাহুল এবং শান্তনা চক্রবর্তী আমার ওয়াইফ, সেও প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকে। এবং আমার বাচ্চারা, যাদের জন্য আজকে আমরা বেঁচে আছি, হয়তো পেটে দুমুঠো খাবার পড়ে না, কিন্তু সারা দিন আমাদের সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি ক্লাস হয়, ওই বাচ্চাগুলোর জন্য কিন্তু আমরা শরীরটাকে চালিয়ে কিন্তু ক্লাস করাতে পারি ওদের মুখের দিকে তাকিয়ে। ওই বাচ্চাগুলোকে ধন্যবাদ জানাই। যে প্রান্তেই আমাদের স্টুডেন্ট থাকুক না কেন, সে আমার কাছে নাচ শিখুক চাই না শিখুক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভালো জায়গায় পৌঁছাক। এটা একজন শিক্ষকের কাছে সব থেকে বড় পাওনা হবে, যে সে যদি কোনো ভালো জায়গায় যায়। একদম একদম, এটাই আমার ইচ্ছা আর কি, এটাই আমার স্বপ্ন। একজন আদর্শ শিক্ষকের যা স্বপ্ন, আমাদের RDX এর সুব্রত চক্রবর্তী। রাহুলের সাথে আজ হয়তো অনেকটা কথা হয়ে গেল, আরেকদিন বসবো রাহুলকে নিয়ে, শুনবো রাহুলের কথা। কারণ আজকে অনেকটা সময় আমরা গল্প করলাম, আরেকদিন এর পরের এপিসোডে আমরা রাহুলকে নেব। কারণ RDX এর সুব্রত এবং রাহুল, এবং এই সঙ্গে শান্তনা আমাদের সুব্রতর স্ত্রী, দাম্পত্য জীবন ওদের সুখের হোক। আর সুব্রতকে ধন্যবাদ জানাই। দেখুন, পডকাস্ট অনেকে করে, বিখ্যাত মানুষদের নিয়েই বসে। সবই যদি সমাজটা শুধুমাত্র যদি বিখ্যাত মানুষেরাই থাকেন, অখ্যাত মানুষরা কোথায় যাবে? তাদেরও তো স্বপ্ন আছে। যে মানুষগুলো নিজের মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকিং নেই, মামা নেই, কাকা নেই, দাদা নেই, নিজের প্রচেষ্টায় সারাটা জীবন দিয়ে চলেছে তার স্বপ্ন, তার ভাবনার পেছনে, শিল্পের পেছনে। আমরা হ্যাপি সানরাইজ তাদের জন্য, বিখ্যাত মানুষদের জন্য নই,
অখ্যাত মানুষদের জন্য, তাদের কথা, তাদের ভাবনা, তাদের স্বপ্ন একবার মিলিয়ে নিন না আপনার ভাবনার সাথে, আপনার স্বপ্নের সাথে। আপনি যদি এমন কিছু করেন যে আপনার স্বপ্ন, যা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে বলে আপনি ভাবেন, আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজে, হ্যাপি সানরাইজ ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার পাবেন, কিংবা কমেন্ট বক্সে লিখুন। আর আজ কিন্তু এ পর্যন্তই। ভালো থাকবেন। আর সুব্রতর মতন শিল্পীদের, যাদের জীবনটা শিল্পের জন্যই বরাদ্দ, আর কিচ্ছু নয়, রাহুলের মতন শিল্পীদের জন্য বা সান্ত্বনার মতন শিল্পীদের জন্য, তাদেরকে আশীর্বাদ করবেন। সঙ্গে থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।